আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সপ্তম লেকচার। আজকের লেকচারে মূলত আমরা কুয়া সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো, যেগুলো বিশেষ করে একাডেমিকের ক্ষেত্রে বিভিন্ন বোর্ড এক্সামগুলোতে আসছে, বা বিভিন্ন বোর্ড এক্সামগুলোতে যে প্রশ্নগুলো হয়ে থাকে এই টপিক থেকে, এই সংক্রান্ত যে গাণিতিক সমস্যা ওগুলো আজকে আমরা সলভ করব। আমি ইতিমধ্যে অলরেডি দুইটা সিকিউ সিলেক্ট করেছি। দুইটা সিকিউর মধ্যে তিনটি করে টোটাল 6টি প্রশ্ন আছে। দুটি সিকিউ রাজশাহী 24 এবং 25 সালের। এখানে একটি করে প্রশ্ন আমি নতুন করে অ্যাড করছি, অর্থাৎ সিকিউতে তো নর্মালি দুইটা প্রশ্ন থাকে গাণিতিক সমস্যার, গ এবং ঘ। তো আমি একটা প্রশ্ন আরও অ্যাড করছি যে এই উদ্দীপক থেকে আরও একটা প্রশ্ন হওয়ার সুযোগ থাকে। তো ওই প্রশ্নগুলো আমি নিচ থেকে অ্যাড করছি এখানে, ঠিক আছে। প্রথম দুইটা প্রশ্ন বোর্ডের, আর 3 নম্বর প্রশ্নটা এক্সট্রা করে এই উদ্দীপক রিলেটেড যে প্রশ্নটা হওয়ার সুযোগ থাকে, আমরা এরকম একটা প্রশ্ন নিছি। এই প্রশ্নগুলো অলরেডি কোনো না কোনো বোর্ড এক্সামে আসছে। তো এই ক্লাসটা শুরু করার আগে একটা বিষয় একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে ষষ্ঠ লেকচার যারা করো নাই, অর্থাৎ আমরা তো বিশেষ করে এখন কুয়ার ম্যাথগুলো সলভ করব, যেটা অধ্যায় 5-এর একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে প্রচুর সিকিউ আসছে একাডেমিক যে এইচএসসি বোর্ড এক্সামগুলোতে। তো এই ক্ষেত্রে যারা ষষ্ঠ লেকচারটা করো নাই, ওরা কিন্তু কুয়ার যে গড় সরণের যে বেসিক পড়াটা, ওটা কিন্তু মিস করছো। তো ওই পড়াটাকে যদি তোমার কমপ্লিট না থাকে, তুমি কিন্তু এই অংশটা ঠিক মতো বুঝতে পারবে না। তো এই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, যারা ষষ্ঠ অধ্যায় মানে ষষ্ঠ লেকচারটা না দেখে ডিরেক্টলি সপ্তম লেকচারটা করতেছো, তারা অবশ্যই আগে এর আগের লেকচারটা দেখবা। ওইখান থেকে বেসিকটা দেখে তারপরে এই গাণিতিক সমস্যা সমাধানের লেকচারটা দেখবা। আমি ওইখানে ইন ডিটেইলে কুয়ার ম্যাথ কীভাবে সলভ করতে হবে, বিশেষ করে কুয়ার ম্যাথে একটাই ডিফিকাল্টিস আছে, সেটা হলো কুয়ার ক্ষেত্রে, কুয়া খালি করার ক্ষেত্রে গড় সরণ কীভাবে নির্ণয় করতে হয়, শুধু এই বিষয়টা দেখা লাগে। তো গড় সরণের টপিকটা আমি এর পূর্বের লেকচার অলরেডি সুন্দর করে এটা আপলোড করে রাখছি। তাহলে তোমরা আগে ওটা দেখে দেন এখান থেকে কী করবা, এই প্রশ্নগুলা সলভিং আসবে। আচ্ছা, এটা শুরু করার আগে একটা বিষয় বলি। আমাদের এখানে দুইটা নতুন টপিকের প্রয়োজন হবে। আসলে টপিকগুলো খুব ছোট এবং এগুলোর আইডিয়া তোমাদের অলরেডি আছে, 9-10 তোমরা এগুলো করছো। একটা হচ্ছে ক্ষমতা, একটা হচ্ছে কি ক্ষমতা। ক্ষমতা সূত্র কি ছিল? পি ইকুয়াল টু ডাব্লিউ/টি। এখানে পি বলতে এই যে পি যেটা আছে, এই পিকে আমরা কার্যকর ক্ষমতা নামে চিনতাম। মনে রাখবা, এখানে ক্ষমতা কিন্তু দুইটা আছে, একটা হলো কার্যকর ক্ষমতা, আর একটা হলো মোট ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা। তাহলে পি ইকুয়াল টু যেটা ডাব্লিউ/টি, মানে একক সময়ে কৃত কাজকেই তো ক্ষমতা বলে। আমরা নিশ্চয়ই 9-10-এ এই টপিকটা পড়ছিলাম, তাই না? কাজ ক্ষমতা শক্তি ওখানেও ছিল, এই জিনিসটা তোমরা আগেও পড়ছো। তাহলে পি ইকুয়াল টু যে ডাব্লিউ/টি, এখানে পি যেটা, এটা কিন্তু একটা মোটর বা ইঞ্জিনের মোট ক্ষমতাকে নির্দেশ করে না, এটা হলো মোটরের কার্যকর ক্ষমতা। অর্থাৎ মোটরটা অ্যাকচুয়ালি একক সময়ে কতটুকু কাজ করছে, কতটুকু আউটপুট মানে দিছে, কতটুকু আউটপুট পাওয়া গেছে, সেটাই হচ্ছে মূলত পি। এটা কেন এভাবে বলতেছি, কর্মদক্ষতা সূত্র তোমরা নিশ্চয়ই পড়ছো। এটা কর্মদক্ষতা সূত্র, যেখানে উপরে ছিল কি কার্যকর ক্ষমতা, সূত্রটা এভাবে পড়ছিল, তোমরা মনে আছো তোমাদের অবশ্যই। উপরে ছিল কি কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট ক্ষমতা, ডিভাইড বাই কি মোট ক্ষমতা ইন্টু 100%, ইন্টু 100%, এটা ছিল। যেখানে আমরা কার্যকর ক্ষমতাকে পি প্রাইম আর মোট ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করতাম। এটা ছিল আমাদের কার্যকর ক্ষমতার সূত্র। তো আমরা যখন কুয়ার ম্যাথগুলো করতে যাব, তখন বিভিন্ন কুয়ার ক্ষেত্রে যে মোটরগুলো ব্যবহার করা হবে বা ইঞ্জিনগুলো ব্যবহার করা হবে, ওই ইঞ্জিনের কিন্তু কর্মদক্ষতা আমাদেরকে বের করতে দিতে পারে, বা কর্মদক্ষতা উদ্দীপকে দেওয়া থাকবে। সেখান থেকে অশ্ব ক্ষমতা বা ওই মোটরের ক্ষমতা, মোট ক্ষমতা, কতক্ষণ সময় তার লাগবে, এই রাশিমালাগুলো আমাকে বের করতে দিবে। সো এই দুইটা সূত্র আমাদের কি ওইখানে দরকার হবে। অর্থাৎ কুয়া রিলেটেড যে টপিকটা আছে, সেখানে কিন্তু মোটরের কর্মদক্ষতা এবং মোটরের কার্যকর ক্ষমতা নির্ণয়ের যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র কিন্তু আমাদের প্রয়োজন হবে ম্যাথগুলো করার ক্ষেত্রে। এবং এই দুইটা ম্যাথ আহামরি ডিফিকাল্ট কিছু না, দুইটা সূত্রগুলো এগুলো অলরেডি তোমরা দেখছো 9-10-এ। এই দুইটা সূত্র দিয়ে এনাফ ম্যাথ তোমরা অলরেডি করে আসছো, তাই না? এগুলার ডেরিভেশন বা অন্য কিছুর আপাতত আমাদের প্রয়োজন নাই। আমরা এই দুইটা সূত্র পাশাপাশি, যেটা খুব গুরুত্বপূর্ণ এখানে, কুয়া খালি করার ক্ষেত্রে গড় সরণ নির্ণয়, এই টপিকটা একটু ভালো করে যদি ক্লিয়ার থাকে, তুমি কুয়ার যে কোনো টাইপের ম্যাথ অনায়াসে করে ফেলতে পারবে। তাহলে এই দুইটা বিষয় যদি আমরা ভালো মতো বুঝে থাকি, তো আরেকটা বিষয় একটু বলি। ইউনিটের একটা বিষয় আছে এখানে, ক্ষমতার একক, ঠিক আছে? সেটা হলো কিলোওয়াট। 1 কিলোওয়াট ইকুয়াল টু 1000 ওয়াট। আমরা ক্ষমতাকে তো ওয়াট দ্বারা প্রকাশ করি, এসআই একক হচ্ছে ক্ষমতার ওয়াট। তাহলে ওয়াটে আমাদের ব্যাথ করতে হবে। তো এক্ষেত্রে
আমাদের অনেক সময় ক্ষমতাগুলো কিলোওয়াটে দেওয়া থাকতে পারে, অথবা যেটা সবচেয়ে বেশি দেওয়া থাকে সেটা হলো এইচপি। তো এগুলার যে কনভার্ট করা, ওয়াটে কনভার্ট করলে কত হবে এটা একটু তোমার দেখতে হবে। 1 HP ইকুয়াল টু 746 ওয়াট, 746 ওয়াটকে 1 HP বলা হয়। তাহলে আমাদেরকে অনেক সময় যেমন দেখো উদ্দীপক এখানে বলাই আছে 2.4 HP, তাহলে আমরা এইচপিতে কিন্তু ম্যাথ করবো না, আমরা ম্যাথ করবো ওয়াটে কনভার্ট করে। তাহলে 1 HP ইকুয়াল টু কত ওয়াট এটা তোমার জানতে হবে। তাহলে 1 HP ইকুয়াল টু 746 ওয়াট, এটা কনভার্ট করে দেন আমরা ম্যাথ করবো। তাহলে এইটুকু বেসিক আমাদের এক্সট্রা করে এখানে কাজে লাগবে। পাশাপাশি অধ্যায় বলতেছি লেকচার 6 যেটা 6-এর যেটা বেসিক ছিল, ওইটুকু বেসিক যদি আমাদের জানা থাকে আমরা খুব সহজেই এই টপিকটা ক্লিয়ার করে পড়ে ফেলতে পারবো। আশা করি এটা অলরেডি একটু খাতায় তুলে রাখো, সূত্রগুলো একটু তুলে রাখবা, আদারওয়াইজ ম্যাথগুলো করতে একটু প্রবলেম হবে। এবার আসো আমরা আমাদের প্রথম উদ্দীপকটাকে একটু অ্যানালাইসিস করি, আমরা দেখি প্রথম উদ্দীপক আমাদেরকে কি বলা হয়েছে আর কি কি বের করতে বলা হয়েছে। বলতেছে এ এবং বি, আশা করি লেখা বোঝা যাচ্ছে, যদি একটু ছোট হয়ে গেছে লেখাগুলা তোমরা বুঝতেছো কিনা একটু জানাবা, আশা করি স্পষ্টই বোঝা যাচ্ছে। আচ্ছা তাও আমি পড়তেছি, একটু খেয়াল করো, আমার সাথে মিলিয়ে নাও তোমরা। এ এবং বি পানিপূর্ণ দুইটা কুয়া আছে, পানিপূর্ণ মানে ফিল আপ, পানিপূর্ণ দুইটা কুয়ার গভীরতা হচ্ছে 12 মিটার, দ্বিতীয় কুয়া হচ্ছে কত 10 মিটার, এবং কুয়া দুইটার ব্যাস দেওয়া আছে, প্রথম কুয়ার ব্যাস হচ্ছে 1.8, দ্বিতীয় কুয়ার ব্যাস হচ্ছে 2 মিটার। এক্স এবং ওয়াই দুইটি পাম্প আছে, দুইটি মোটর বা দুইটি পাম্প, যাদের কর্মদক্ষতা একটা 70% আর একটা 60%, একটার কর্মদক্ষতা 70 আর একটার কর্মদক্ষতা 60। এক্স পাম্পটি এই কুয়াকে মানে প্রথম কুয়াকে 24 মিনিটে পানি শূন্য করে, তাহলে এক্স পাম্প যেটা সেটা 24 মিনিটে কি করতে পারে, কুয়াকে পানি শূন্য করতে পারে। ওয়াই পাম্পের ক্ষমতা দেওয়া আছে কত 2.4 HP, তাহলে ওয়াই পাম্পের বেলায় ইনফরমেশন বেশি দেওয়া আছে। ওয়াই পাম্পের দেখো কর্মদক্ষতা দেওয়া আছে 60%, আবার পাম্পের ক্ষমতাও দেওয়া আছে। একটা বিষয় একটু বলে নেই, যদি উদ্দীপকে পাম্পের ক্ষমতা রিলেটেড অংশটা দেওয়া থাকে, এখন তোমাকে তো একটু আগে বলছিলাম আমি ক্ষমতা হচ্ছে দুইটা বিষয়, একটা কার্যকর ক্ষমতা আর একটা মোট ক্ষমতা। এখন কার্যকর ক্ষমতা কোনটা, যেটা অ্যাকচুয়ালি মোটরটা কাজে রূপান্তর করতে পারে, মানে একক সময়ে সে যতটুকু কাজ করে ওইটাই তার কি কার্যকর ক্ষমতা। আর মোট ক্ষমতা হচ্ছে তার টোটাল ক্যাপাবিলিটি যতটুকু ছিল। যেমন একটা মোটরকে মনে করো 2 কিলোওয়াটের একটা মোটর, 2 কিলোওয়াটের মোটর মানে ওই মোটরের মোট ক্ষমতা 2 কিলোওয়াট, কিন্তু তুমি যখন ওই মোটরটাকে চালাবা বা ব্যবহার করবা তখন তুমি 2 কিলোওয়াট ক্ষমতা কখনোই আউটপুট হিসেবে পাবা না, কারণ ওই 2 কিলোওয়াট থেকে তার কিছু শক্তি শব্দ শক্তিতে ব্যয় হবে, কিছু তাপ শক্তিতে ব্যয় হবে, তাহলে এই ফ্যাক্টরগুলোতে কিছু শক্তি কি হয়ে যায়, ব্যয় হয়ে যায়, যার কারণে কোনো তাপীয় ইঞ্জিন বা কোনো মোটর ইঞ্জিন কোনো কিছুই কখনোই 100% আউটপুট দিতে পারে না, কারণ তার মধ্যে একটা অপচয় থাকে। এবং এটা কেন বলতেছি মনে রাখবা, এই যে এখানে দেখো উদ্দীপকে ওয়াই পাম্পের ক্ষমতা বলছে, এখন একটা প্রশ্ন হইতে পারে না যে স্যার এটা কি কার্যকর ক্ষমতা নাকি মোট ক্ষমতা, আমি বুঝবো কেমনে, এই জন্য বলতেছি উদ্দীপকে যদি কার্যকর ক্ষমতা ডিরেক্টলি উল্লেখ না করে, যেমন এখানে করে নাই, শুধু ক্ষমতা বলে দিছে, যদি কার্যকর ক্ষমতা ডিরেক্টলি বলা না থাকে তুমি ধরে নিবা ওই ক্ষমতাটা হলো মোট ক্ষমতা। যেমন এখানে বলছে শুধু ওয়াই পাম্পের ক্ষমতা, কার্যকর ক্ষমতা তো বলে নাই, তাহলে আমরা বুঝবো এটা ওয়াই পাম্পের মোট ক্ষমতাকে নির্দেশ করতেছে। আর যদি কার্যকর ক্ষমতা বলে তাহলে ওটা ডিরেক্টলি ওরা কার্যকর ক্ষমতা উল্লেখ করে দিবে, ডিরেক্ট ক্ষমতা বলবে না। কথা বুঝাইতে পারছি? তাহলে যদি কার্যকর উল্লেখ না করে ধরে নিবা বা বুঝে নিবা এটা সবসময় মোট ক্ষমতা হবে। আচ্ছা তাহলে আমরা উদ্দীপক বুঝতে পারছি, দুইটা কুয়ার কথা বলছে, গভীরতা দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, দুইটা পাম্পের কথা বলছে, তাদের কর্মদক্ষতা দেওয়া আছে, একটা মোটরের ক্ষমতা দিছে মোট ক্ষমতা, এক্স পাম্প হচ্ছে কুয়াকে 24 মিনিটে কি করতে পারে, পানি শূন্য করতে পারে, এরকম একটা কথা বলছে। এবার বলতেছে এক্স পাম্পের কৃতকাজ বের করো। আচ্ছা ভালো কথা, তাহলে একটু বলি কৃতকাজ কেমনে বের করে, একটু ফর্মুলার দিকে তাকাই তো আগে। ডাব্লিউ কৃতকাজ এমজি এইচ প্রাইম, এখানে কিন্তু আমরা এইচ বলি না, বা এইচ বললেও মনে রাখতে হবে এই এইচ কিন্তু কুয়ার গভীরতা নয়, বারবার বলতেছি এটা ভুল করবা না। এখানে যে এমজি এইচ বসাইছি, এখানে যে এইচ এর পরিচয় সেটা কুয়ার গভীরতা না, সেটা হলো কুয়ার গড় সরণ বা কুয়ার ভরকেন্দ্রের সরণ। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে কুয়া কতটুকু খালি করতেছো, কতটুকু ফিল আপ আছে, এটার উপর তার গড় সরণটা ডিপেন্ড করে। বুঝাতে পারছি? তাহলে এখানে এইচ প্রাইমের মান হবে কি
কুয়ার গড় সরণের ভ্যালু। তাহলে আমরা সেটা বের করবো। পানিপূর্ণ কুয়া বলছে, আমরা দেখছি গত ক্লাসে পানিপূর্ণ কুয়াকে খালি করতে গড় সরণ কত হয়, না থাকলে আমরা এখানে একটু করে আলোচনা করব। আচ্ছা, তাহলে এইচ এর পরিচয় পাইলাম, এটা গড় সরণ। জি এর মান তো আমরা জানি 9.8। এম এর মান কি? ভর না, পানি কতটুকু উঠাইছো, কত কেজি পানি তুমি কুয়া থেকে উঠাই নিয়ে আসছো, এটাই হচ্ছে এম এর পরিচয়। উদ্দীপকে কি কোনো ধরনের এম এর কথা বলা আছে? কত কেজি পানি কুয়া থেকে উঠানো হয়েছে এটা কি বলছে? বলে নাই। তাহলে আমার এম এর ভ্যালুটা মিসিং, আমাকে এম প্রথমে কি করতে হবে? বের করতে হবে। তাহলে আসো তো এম বের করি। প্রথমে এম কিভাবে বের করতে হয়? এম বের করতে হয় ঘনত্বের সূত্র থেকে। রো ইকুয়াল টু এম বাই ভি, নিশ্চয় সবাই পড়ছি না? তাহলে রো ইকুয়াল টু এম বাই ভি, রো তো 1000, কারণ পানির ঘনত্ব 1000, তাহলে ভি নাই। তো ভি বের করার জন্য দেখো আমাকে যথেষ্ট ইনফরমেশন দিয়ে রাখছে ওরা। একটা কুয়া কীরকম হয়? সিলিন্ডার আকৃতির হয় না কুয়া? তাহলে সিলিন্ডারের যেটা আয়তন, ওই আয়তন ব্যবহার করে আমরা কুয়ার কি বের করতে পারবো? আয়তন বের করতে পারবো। তাহলে আসো প্রথমে এ কুয়ার আয়তন বের করি, কারণ এক্স মোটর তো এ কুয়া নিয়ে কাজ করছে। তাহলে এ কুয়ার আয়তন ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে পায়ের ভ্যালু আমরা জানি, বসাই দিব। আর এর মান কি? কুয়ার ব্যাসার্ধ, কুয়ার ব্যাস বলে দিছে। তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধে কিভাবে আসবো? 2 দিয়ে ডিভাইড করে। তাহলে 1.8কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 0.9 স্কোয়ার ইন্টু এইচ। এইচ হচ্ছে কুয়ার গভীরতা। এখানে তুমি আয়তন বের করতেছো, তাহলে আয়তনের বেলায় সবসময় টোটাল গভীরতা বসাইতে হবে। এখানে কিন্তু আবার গড় সরণ বসবে না। গড় সরণ বসবে কখন? কৃতকাজের বেলায়। বাট এখানে কি কৃতকাজ বের করতেছি? না, আয়তন বের করতেছি। আয়তনে টোটাল গভীরতা বসবে। টোটাল গভীরতা কত? প্রথম কুয়ার গভীরতা 12 মিটার, তাহলে কত বসবে? 12 বসবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের এখানে আসবে পাই ইন্টু 0.9 হোল স্কোয়ার ইন্টু 12, তাহলে কত আসে? 30.53, 30.53 মিটার কিউব। এটা হচ্ছে আমার কি? কুয়ার আয়তন। তাহলে এবার আমি কি বের করব? কুয়ার পানি কতটুকু আছে। তাহলে কুয়ার মধ্যে যে পানি আছে সে পানির ভর, কারণ তুমি এখানে এক্স দেখো বলছে না, এক্স পাম্পটি পানি শূন্য করে ফেলছে, মানে যা পানি ছিল কুয়ার মধ্যে সব পানি উঠাই ফেলছে। তাহলে এম কি বসবে? পুরাটাই বসবে। তাহলে এম ইকুয়াল টু কি? রো ভি। রো ইকুয়াল টু যদি এম বাই ভি হয়, এম ইকুয়াল টু কি হবে? রো ইন্টু ভি। তাহলে রো হচ্ছে কত? 1000 ইন্টু ভি হচ্ছে যে আমরা বের করছি 30.53। তাহলে যদি মাল্টিপ্লাই করে দেই ইন্টু 1000, তাহলে এটা আসবে 3. এম এর ভ্যালু আসতেছে 3.053 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 4 না, 10 টু দি পাওয়ার 4, হ্যাঁ 4 কেজি। এই যে, তাহলে আমার কুয়ার মধ্যে কতটুকু পানি আছে এটা অলরেডি আমরা কি করছি? বের করে ফেলছি। এটা হচ্ছে কুয়ায় পানির পরিমাণ। এটা হচ্ছে কি? কুয়ার মধ্যে কতটুকু পরিমাণ পানি আছে সে পানির পরিমাণটা এখানে বের করা হয়ে গেছে। এইবার দেখো, কৃতকাজ বের করা কোনো ব্যাপার? কৃতকাজের বেলায় কিন্তু এইচ কি? গড় সরণ দিয়ে বের করতে হবে। তা আমি একটু তোমাদেরকে এটা করে দেখাই, গড় সরণটা আরেকবার করে দেখাই। এ কুয়ার গড় সরণ তোমাদের নিশ্চয় যারা লেকচার আগেরটা দেখছো সূত্র মনে আছে। গড় সরণ আমরা যদি এইচ প্রাইম দিয়ে প্রকাশ করি, গড় সরণের বেলা আমরা কেমনে বের করতাম? নিচে ছিল 2, উপরে কি ছিল সূত্রটা? আদি সরণ প্লাস শেষ সরণ ডিভাইডেড বাই 2। তাহলে ডিভাইডেড বাই 2 দিলাম, তাহলে এখানে আদি সরণ বসবে যোগ শেষ সরণ বসবে। আদি সরণ আর শেষ সরণ কেমনে বের করে একটু করে বলে দেই তো। আসো কুয়াটা এই যে কুয়াটা আঁকতেছি একটু করে, এটা হলো আমার এ নাম্বার কুয়া। তাহলে এই কুয়ার মধ্যে সম্পূর্ণ পানি ভর্তি অবস্থায় আছে এখন, এই যে পুরাটার মধ্যে পানি। আদি সরণ যেটা ছিল, আদি সরণের পরিচয় হচ্ছে, আমি তোমাদেরকে শর্টকাট একটা লাইন বলছিলাম, আদি সরণ মানে হচ্ছে পানি তোলার পূর্বের সরণ, আর শেষ সরণ হচ্ছে পানি তোলার পরের সরণ। তাহলে আদি সরণ পানি তোলার পূর্বে হবে, আর শেষ সরণ পানি তোলার পরে ক্যালকুলেট হবে। তাহলে এবার পানি তোলার পূর্বে সরণটা কেমনে ক্যালকুলেট করে? এটার জন্য শর্টকাট ওয়ে হচ্ছে একদম বোঝার জন্য, পানি তোলার পূর্বের খালি অংশ, যেটা পানি উঠানোর আগে কুয়ায় যতটুকু খালি অংশ থাকবে ওটা হলো তার আদি সরণ, আর পানি তোলার পরে কুয়ায় যতটুকু খালি অংশ থাকবে ওটা হচ্ছে তার শেষ সরণ। তাহলে আমরা খালি অংশ দিয়ে আদি সরণ
এবং শেষ সরণ দোনোটা মেজার করতে পারি। তাহলে আসো তো এবার একটু দেখি, এই যে কুয়াটা আছে, আমি এখনো পানি তুলি নাই, পানি শূন্য করি নাই, তাহলে পানি তোলার পূর্বে এখানে কুয়াটা একেবারে ভর্তি না, পানিটা এখনো উঠাও নাই, তাহলে এখন কি পানি পূর্ণ কুয়া মানে কি একেবারে ভর্তি অবস্থায় আছে। এই অবস্থায় কি তুমি কোনো ধরনের খালি অংশ পাবা? কোনো খালি অংশ কিন্তু পাবা না, কারণ পানিটা এখনো উঠাওই নাই, পানি ভর্তি কুয়া, একেবারে পানিতে ফিল আপ। পানি যখন তুলবো তখন না অংশ খালি হবে, বাট পানি তোলার আগে এটাতে কি কোনো খালি অংশ আছে? নাই। তাহলে খালি অংশ না থাকলে আদি সরণ হবে কত? 0। এইবার শেষ সরণ কি বলছিলাম? পানি তোলার পরের খালি অংশ। এখন তুমি কি করছো, ডিরেক্টলি পানি শূন্য মানে একদম পানি সব উঠাই ফেলছো। তাহলে পানি সব উঠাই ফেললাম, এই যে একটুও পানি নেই এখানে, সব পানি উঠাই ফেলছি। এবার আমাকে বলো তো, সব পানি যদি আমি উঠাই ফেলি কুয়া থেকে, কুয়ার মধ্যে এখন খালি অংশ কোনটা? এই যে কুয়ার উচ্চতা যেটা, এটা এইচ না, এইচ পরিমাণ, এটা পুরাটা খালি কিনা? এখন তুমি সম্পূর্ণ পানি উঠাই ফেলছো, তার মানে একেবারে শুরু থেকে একদম তলা পর্যন্ত পুরাটা খালি না এখন। তাহলে এখন খালি অংশের মান কত? এইচ পরিমাণ, পুরাটা বসবে না, পুরা গভীরতাই তো খালি করে ফেলছো, তাহলে শেষ সরণ হবে এখানে কত? এইচ। বুঝতে পারছি? তাহলে এখানে এইচ প্রাইমের মান বসবে এইচ বাই কত? 2। তাহলে এইচ বাই 2 মানে কত বলো তো? কুয়ার গভীরতা কত? 12 মিটার। তাহলে 12/2 মানে আসবে কত? 6 মিটার। দেখো, বুঝতে পারছি এটা? তাহলে কুয়াকে পানি শূন্য করলে, এটা একটা শর্টকাটও মনে রাখতে পারো, এটা তোমাদেরকে আমি ডিটেলে করাইছি। যে কোনো পানিপূর্ণ কুয়াকে যদি তুমি পানি শূন্য করো, শর্তটা বুঝবা, পানি পূর্ণ থাকবে কুয়াটা আর তুমি একদম পানি শূন্য করে ফেলছো, তাহলে এক্ষেত্রে গড় সরণ সবসময় অর্ধেক হবে। গড় সরণ কি হবে? অর্ধেক। এটা শুধু কখন? পানিপূর্ণ কুয়া আর সম্পূর্ণ পানি তুমি উঠাই ফেলছো, তাহলে গড় সরণ কেমনে বের করবা? টোটালটা ডিভাইডেড বাই অর্ধেক। তবে আমি বলি কি, গড় সরণগুলো মুখস্থ করবা না, গড় সরণ বের করতে শিখবা, কারণ সবসময় তো পানিপূর্ণ কুয়া দিবে না, অর্ধেক পূর্ণ কুয়া দিবে, 3/1 দিবে, অর্ধেক খালি করতে বলবে, 3/1 খালি করতে বলবে, তখন কি মুখস্থ রাখা যাবে না? তখন আমরা এই যে আদি সরণ আর শেষ সরণ এগুলো দিয়ে দিয়ে করবো। এখানে আমরা আরো করব, দেখবা যে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এগুলা। তাহলে এখন গড় সরণ কত বসাবো? 6 মিটার বসাবো। আসো এবার কৃতকাজ বের করি। তাহলে কৃতকাজ W = mg h প্রাইম, একটু এই পাশ থেকে লিখে জায়গা হবে না নাহলে, mg h প্রাইম w। তাহলে m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে যেখানে আছে 3.05 ইন্টু 10⁴। g এর ভ্যালু কত? 9.8। h প্রাইম মানে গড় সরণ, গড় সরণ কত পাইছি? 6 মিটার, এই যে 6। তাহলে এখন গুণ করে দিলে তুমি x মোটরের কৃতকাজটা বের হয়ে যাবে। তাহলে ইন্টু 9.3 অ্যান্সারটা বের করে আমরা একটু, ইন্টু 9.8 ইন্টু কত? 6। তাহলে এটাতে আসবে হচ্ছে 1.79 ইন্টু 10⁶। 1.79 মানে তুমি অলরেডি এটাকে 8 ধরতে পারো, তাহলে 1.8 ইন্টু 10⁻কত? 6 জুল। কাজের একক কি হবে? জুল। বুঝাতে পারছি? হ্যাঁ, 10⁶। এই যে এটাই হচ্ছে আমাদের প্রথম ম্যাথের আনসার। দেখছো, ম্যাথ কিন্তু সোজা, তবে ম্যাথটা একটু জটিল করে দিছে কেন? জটিল যদি মনে হয় তোমাদের কাছে, এই জায়গায় একটু মনে হইতে পারে, যদি আমাকে পানির ভরটা দিয়ে দিত, যদি কুয়ায় কতটুকু পানি আছে এটা বলা থাকতো, বা কতটুকু পানি আমি উঠাইছি এটা বলে দিত, তাহলে ম্যাথটা একেবারে একদম ছোট হয়ে যেত। ওই কুয়াতে পানির ভরটা দেয় নাই, যার কারণে আমাদেরকে প্রথমে আয়তন, তারপরে কুয়ার মধ্যে পানির পরিমাণ, দেন ওইটা দিয়ে আমরা কি বের করছি? কৃতকাজটা বের করছি। দেখো, যদি বুঝে থাকো ধাপে ধাপে করলে আশা করি কঠিন মনে হবে না। আর ম্যাথ ধাপে ধাপে করার মধ্যে একটা মজা আছে, ঠিক আছে? তাড়াহুড়া না করে বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ করবা, তাইলে ম্যাথ করতে মজা লাগবে। ফিজিক্স জিনিসটাকে বোঝার মতো করে দেখবা না, এটাকে মজা হিসাবে নিবা। ফিজিক্সে ম্যাথ করতে যখন পারবা তুমি, অ্যাকচুয়ালি তোমার কাছে ফিজিক্স কখন মজার মনে হবে জানো? যখন তুমি উদ্দীপকগুলোকে ক্র্যাক করতে পারবা, উদ্দীপকগুলোকে অ্যানালাইসিস করতে শিখবা, উদ্দীপকে কি বলছে তুমি যখন এখান থেকে ইনফরমেশন বাইর করতে জানবা, ওগুলাকে ব্যবহার করে ফর্মুলা দিয়ে তুমি যখন ম্যাথ করতে পারবা, তোমার ব্রেন যখন এই জায়গাগুলোতে কাজ করবে, তখন তোমার এত মজা লাগবে, ফিজিক্সের মতো মজার সাবজেক্ট আর কোনোটাই মনে হবে না। ম্যাথমেটিক্যাল পার্ট খুবই মজার, যখন তুমি বুঝতে শিখবা, বুঝে করতে শিখবা। এই জন্য ফিজিক্স করার বেলায় একটা পরামর্শ, সবসময় কনসেপ্ট ক্লিয়ার রাখার চেষ্টা করবা। বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে তুমি এখান থেকে কি ভালো একটা কি আউটপুট পাওয়া সম্ভব। ফিজিক্সে ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ করার একটাই মূল কারণ, সেটা হলো তারা বেসিক ক্লিয়ার না করে শুধু ম্যাথমেটিক্যাল তাড়াহুড়া করে ম্যাথ করতে চায়।
রেডিমেড ম্যাথ করতে চায়, রেডিমেড ম্যাথ বুঝো, মানে কষ্ট করার দরকার নাই, ডিরেক্টলি ভ্যালু দেওয়া থাকবে, ডিরেক্টলি বসানো এরকম না, বুঝে করা একটা বিষয়, রেডিমেড ম্যাথ করা একটা বিষয়, রেডিমেড দিয়ে ফিজিক্স চলে না, বুঝে করতে হবে। আচ্ছা গেল 1 নাম্বারটা। তাহলে এক্স পাম্পের কৃতকাজ আমরা বের করতে শিখলাম W=mgh দিয়ে। এটা সবচেয়ে বেশি আসা প্রশ্ন, এই যে কৃতকাজ, প্রতিটা প্রশ্নে কুয়ার ম্যাথ হইলেই কোনো না কোনোভাবে তোমাকে কৃতকাজ কি বের করতে দিবে ওরা, এটা প্রয়োজন হবেই হবে। সো একটু করে ভালো করে বোঝার চেষ্টা করবা, কেয়ারফুল থাকবা স্মরণ বসানোর সময়। কৃতকাজের বেলায় কিন্তু স্মরণ কুয়ার গভীরতা বসবে না, গড় স্মরণটা বসবে। বুঝে গেছি আশা করি। তাহলে এটা ভালো করে বুঝে নিজেরা প্র্যাকটিস করবা। মুছে দিচ্ছি আমি। এবার আসো আমরা দ্বিতীয় প্রশ্ন যদি যাই। দ্বিতীয় প্রশ্নে কি বলছে, এক্স এবং ওয়াই পাম্প দ্বারা এ এবং বি কুয়াকে একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা। তাহলে টোটাল পানিপূর্ণ কুয়াকে পানি শূন্য করতে হবে। এখন প্রথম কুয়াকে পানি শূন্য করবে কে, এক্স মোটর, আর দ্বিতীয় কুয়াকে পানি শূন্য করবে কে, ওয়াই মোটর। ঠিক আছে, দুইজন মোটর, বা সরি দুইটা মোটর, দুইজন মোটর তো হয় না, দুইটা মোটর দুইটা ভিন্ন কুয়াকে কি করবে, পানি শূন্য করবে। তো প্রশ্ন হচ্ছে দুইটা মোটরের কি সেম পরিমাণ সময় লাগবে কিনা, অর্থাৎ দুইটা মোটরের কি সময় সেম হবে নাকি ভিন্ন হবে। তাহলে এখন আমি তোমাকে বলি, যখনই তোমাকে টাইম বের করতে দিবে, যেহেতু টাইম নিয়ে হিসাব নিকাশ, টাইমের হিসাবটা আছে হচ্ছে কোথায় জানো, এই সূত্রে। এই যে একটু আগে তোমাদেরকে কার্যকর ক্ষমতার সূত্র লেখাইছিলাম, কৃতকাজে কিন্তু টাইম থাকে না। ডাব্লিউ বের করছো, এখানে কোনো টাইম ছিল, এমজিএস ছিল, টাইম তো নাই। টাইম বের করতে হবে ক্ষমতা থেকে, কার্যকর ক্ষমতা থেকে। কোত্থেকে, কার্যকর ক্ষমতা থেকে। এই যেটা বুঝাতে পারছি কিনা। তাহলে কার্যকর ক্ষমতা দিয়েই হচ্ছে কি বের করা লাগবে, টাইমটা বের করা লাগবে। আচ্ছা এই প্রশ্নে একটা বিষয় একটু বলি তোমাদেরকে, এইখানে একটা ইনফরমেশন গ্যাপ ছিল না, আমি আসলে উঠাইতে ভুলে গেছি, এটা লিখিও না আমি, জায়গা ছিল না, তাড়াহুড়ো করে এখানে ছিল না। এটা হলো এক্স মোটরের কার্যকর ক্ষমতাটা দেওয়া আছে, এক্স মোটরের যেটা কার্যকর ক্ষমতা সেটা কি দেওয়া আছে। কথা বুঝতে পারছো কিনা। তো এক্স মোটরের কার্যকর ক্ষমতা যদি দেওয়া নাও থাকে তুমি এখান থেকেও বের করতে হবে, এটা নর্মালি দেওয়া ছিল, আমি এখানে লিখি নাই, কারণ সেটা তুমি চাইলে এখান থেকে কি করতে পারবা, বের করতে পারবা। যেমন এক্স মোটর দেখো, এখানে অলরেডি তার টাইমিংটা বলা আছে, যেটা প্রথম মোটর সেটা এ নাম্বার কুয়াকে 24 মিনিটে কি করে, পানি শূন্য করে। তাইলে যেখানে প্রথম মোটরের কি টাইম বের করার কোনো দরকার আছে এখানে, আর প্রথম মোটরের টাইম বের করার কোনো দরকার নাই, কারণ প্রথম মোটরের অলরেডি কি দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে 24 মিনিট লাগছে ওর। তাহলে আমরা বের করব দ্বিতীয় মোটরের টাইমটা, তারপরে কম্প্যারিজনটা করব। তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে ওয়াই মোটর নিয়ে, কি নিয়ে, ওয়াই মোটর নিয়ে। তাহলে ওয়াই মোটরের ক্ষেত্রে কি কি দেওয়া আছে একটু বলি আগে, তোমাকে ইনফরমেশনগুলো একটু সেট করে দেই। ওয়াই মোটর, এটার ক্ষেত্রে কর্মদক্ষতা দেওয়া আছে, ওয়াই মোটরের কর্মদক্ষতা পরেরটা 60%, মানে 0.6, 60%কে একেবারে পয়েন্টে বসাই ফেললাম। এরপরে ক্ষমতা, মোট ক্ষমতা দেওয়া আছে পি 2.4 HP। তাহলে এটাকে যদি ওয়াটে কনভার্ট করি 746 দিয়ে কী হবে, গুণ হবে। তাহলে এখান থেকে আসো 2.4 × 746 কত আসে, এটা হচ্ছে 1790। তাহলে আমরা যদি বসাই 7090 না 9, হ্যাঁ 90.4, এটা হলো মোট ক্ষমতা। এই ভালো করে বুঝবা, আমি তোমাকে বলছিলাম এটা কিন্তু কার্যকর ক্ষমতা না। কেউ যদি এটা দিয়ে ম্যাথ করে দেয় P = W/T, পি এর জায়গায় যদি এটাকে বসাই দেয় ভুল হয়ে যাবে, কারণ এটা ওর কার্যকর ক্ষমতা নয়, ও অ্যাকচুয়ালি এতটুকু আউটপুট তোমাকে দেয় নাই, এটা হচ্ছে মোট ক্ষমতা। ও মোট ক্ষমতা থেকে একটা অংশ তোমাকে ব্যাক করছে, এখন কতটুকু ও কাজ করে ওটা আমার বের করা লাগবে। তাহলে এখানে এই পি এর পরিচয় হচ্ছে এটা কি, মোট ক্ষমতা, মোট ক্ষমতা, এটা হলো মোট ক্ষমতা, এটা মনে রাখবা। এখানে পি হচ্ছে কি ক্ষমতা, মোট ক্ষমতা। তাহলে এবার আমরা কার্যকর ক্ষমতা বের করতে পারবো কেমনে, দেখো তো তোমাদেরকে এই সূত্রটা পড়াইছি না। ইটার পরিচয় কি, ইটার সূত্র হচ্ছে উপরে কার্যকর ক্ষমতা পি প্রাইম, নিচে মোট ক্ষমতা পি ইন্টু কয় পার্সেন্ট, 100%। তাহলে আমরা যেহেতু অলরেডি এটাকে দশমিকে লিখে রাখছি, আমাদের 100টা কাউন্ট করতে হবে না, আমরা এটার ভ্যালু বসাবো 0.6। কার্যকর ক্ষমতা বের করতে চাই, মোট ক্ষমতা এখানে বের করছি, মোট ক্ষমতা হলো 90.4। এটা এখান থেকে এবার কার্যকর ক্ষমতা বের হয়ে যাবে পি প্রাইম, পি প্রাইমের মান হচ্ছে 0.6 গুণ দিব 1074.24, 1074.24।
এত ওয়াট। এই যে এটা হলো কি ক্ষমতা, মোট ক্ষমতা। এটা হচ্ছে সরি, এটা হলো কার্যকর ক্ষমতা। উপরে যেটা আছে এটা হচ্ছে মোট ক্ষমতা, আর এটা হচ্ছে কি কার্যকর ক্ষমতা। তাহলে ওকে টোটাল ক্যাপাসিটি দেওয়া হয়েছে 1790, কিন্তু ও কাজ করে 1074। দেখছো, বাকিটা হচ্ছে ও অপচয় করছে। তাহলে বাকিটা তোমার কার্যকর অংশে আসবে না। তুমি এটা থেকে ওর টাইমিংটা বের করতে পারবা, এটা থেকে পারবা না। তাহলে এখন সূত্র কি, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এখন ডাব্লিউ বের করতে হবে না, ডাব্লিউ মানে কি কৃত কাজ, ডাব্লিউ মানে কৃত কাজ। এখন ওয়াই মোটরের কি কৃত কাজ আমরা বাইর করছি না। তাহলে এখন সিমিলারলি তুমি প্রথম ম্যাথে যেমনে এক্স মোটরের কৃত কাজ বের করছো, এখানেও ওয়াই মোটরের কি বের করবা, কৃত কাজ বের করবা। তো কৃত কাজ বের করতে আমাদের কি কি লাগবে, এম লাগবে। এমটা কিন্তু দেওয়া নাই, দেখো বি কুয়া, ওয়াই মোটর কিন্তু বি নাম্বার যে কুয়াটা আছে না ওটাকে খালি করছে। তো বি কুয়ার মধ্যে কি পরিমাণ পানি আছে এটাকে বলছে, বলে নাই। ওই এক্স মোটরে যেমনে এক্স মোটরের জন্য যেমন বের করছিলা, ঠিক একইভাবে ওয়াই মোটরের জন্য বের করবা। তাহলে প্রথমে কুয়ার আয়তন বের করতে হবে, এবং কুয়াটা হচ্ছে কি বি কুয়া। তাহলে এখানে লিখবো বি নাম্বার যে কুয়াটা আছে, বি কুয়ার আয়তন। তাহলে কুয়ার আয়তনের সূত্র ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে পায়ের ভ্যালু জানি, আর স্কোয়ার, আর ব্যাসার্ধ কত, দ্বিতীয় কুয়ার ব্যাসার্ধ হবে 1 মিটার, কারণ ব্যাস হচ্ছে 2। ব্যাস যদি 2 হয়, ব্যাসার্ধ কত হবে 1। তাহলে 1 স্কোয়ার এইচ। গভীরতা, এখানে পুরো গভীরতা বসবে, এটা কিন্তু আয়তন বের করতেছ। গভীরতা হচ্ছে 10 মিটার। এই যে সেকেন্ড কুয়া, গভীরতা হচ্ছে কত 10। তাহলে এখানে যদি আমরা এখন আয়তন বের করি, এখানে হচ্ছে পাই 1 তো লিখতে হচ্ছে না, ইন্টু কত 10। তাহলে এটা হচ্ছে 31.41, 31.41 মিটার কিউব। তাহলে এটা হচ্ছে বি নাম্বার যে কুয়াটা আছে তার আয়তন। এবার আমরা কি বের করব, ভর বের করব, পানির ভর। বি কুয়ার মধ্যে কি পরিমাণ পানি আছে, পানির ভর। তাহলে পানির ভর হবে এম ইকুয়াল টু রো ভি। তাহলে রো কত 1000, ইন্টু ভি কত 31.41। তাহলে 31.41, তাহলে এটা কত হবে ইন্টু 1000, 0 3টা বাড়বে না, হ্যাঁ। তাহলে এটা আসবে 3.14 ইন্টু 10⁴ কেজি। এই যে পানির ভর পেয়ে গেছি, বি কুয়ার মধ্যে কি পরিমাণ পানি আছে এটা পেয়ে গেছি। এবং ও তো পানি শূন্য করছে, দুইটা মোটরই দোনোটা কুয়াকে পানি শূন্য করছে, মানে সম্পূর্ণ পানি বের করে নিয়ে আসছে। তাহলে এম এর মান সম্পূর্ণটাই হবে। তাহলে এবার আসো কৃত কাজ, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ প্রাইম। তাহলে এম কত 3.14 ইন্টু 10⁴, জি কত 9.8। এবার আমাকে বলো তো এইচ প্রাইম কত হবে, কৃত কাজ বের করতেছ। কৃত কাজের বেলায় যেটা এইচ এর ভ্যালু, এটা কিন্তু গড় সরণকে প্রকাশ করে। তাহলে এবার গড় সরণ কেমনে বের করে, যদি পানিপূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করে ফেলি, গড় সরণ হবে টোটাল উচ্চতার অর্ধেক। এটা তো এখানে শর্টকাটে বললাম, প্রথম ম্যাথে কিন্তু করে দেখাইছি। এখানে টোটাল কুয়া মানে পানিপূর্ণ কুয়াকে যদি তুমি পানি শূন্য করো, গড় সরণ কেমনে বের করবা আগের লেকচারও বলা আছে, এখানে একটু করে বলছি। তবুও শর্টকাটে মনে রাখবা, যদি পানিপূর্ণ কুয়া হয় আর তুমি সম্পূর্ণ পানি কি করো খালি করে ফেলো, তাহলে গড় সরণ হবে টোটাল উচ্চতার অর্ধেক। তাহলে গভীরতা কত 10, তাহলে গড় সরণ হবে কত 5। বলো বুঝছো এটা? এম এর মান বসাইছি, জি বসাইছি, এইচ এর মান 5 কেন, কারণ সম্পূর্ণ কুয়াকে পানি শূন্য করছো, পানি ভর্তিটাকে। তাহলে এখানে এখন ডাব্লিউর ভ্যালুটা চলে আসবে। ডাব্লিউর ভ্যালু আসবে কত, এটা হচ্ছে এম এর মান ইন্টু 9.8 ইন্টু 5, এটা আসবে হচ্ছে 1.53 ইন্টু 10⁶, হ্যাঁ ইন্টু 10⁶ জুল। এটা হবে কৃতকাজের ভ্যালু। এটা হচ্ছে কার ভ্যালু, কৃতকাজ। তাহলে এবার তুমি টাইম কেমনে বের করবা, এই যে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাহলে টি ইকুয়াল টু ডাব্লিউ বাই কী হবে পি। তাহলে ডাব্লিউ হচ্ছে কত 1.53 ইন্টু 10⁶, আর পি হচ্ছে কোনটা, এই যে কার্যকর ক্ষমতা 1074.24। তাহলে ইকুয়াল টু করলে কত আসে, ডিভাইডেড বাই 1074.24, এটা আসবে 1432.99। এটাকে তুমি 1433 ধরতে পারবা। তাহলে 1433 সেকেন্ড। তাহলে এটা কিসে আসছে,
সেকেন্ডে আসছে। কিসে আসছে? সেকেন্ডে। তার মানে ওয়াই যে পাম্পটা আছে, ওয়াই যে মোটরটা আছে, ওই মোটরটা বি কুয়াকে সম্পূর্ণ পানি শূন্য করতে 1433 সেকেন্ড কি নিবে? সময় নিবে। এটা হচ্ছে ওয়াই পাম্পের জন্য সময়। তাহলে এক্স পাম্পের জন্য সময় তো উদ্দীপকে দেওয়া আছে 24 মিনিট। এটা মিনিটে আছে না, এটাকে সেকেন্ডে কনভার্ট করে দাও। তাহলে 24 মিনিট ইন্টু 60, 1440 সেকেন্ড। তাহলে দেখো ওয়াই পাম্পের লাগতেছে 1433 সেকেন্ড, আর এক্স পাম্পের লাগবে 24 মিনিট, মানে 1440 সেকেন্ড। তাহলে তুমি ওটা বের করবা, আমি একটু করাই দিছি না। তুমি এখন এইটাকে এক্স পাম্পের সময়টাকে সেকেন্ডে কনভার্ট করে তুমি লিখবা এটা। এরপর তুমি কম্পেয়ার করবা কার সময় বেশি লাগছে। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। এখানে জিজ্ঞাসা করছিল সময় একই হবে কিনা, একই হবে না, 7 সেকেন্ডের ব্যবধান আছে। এক্স পাম্পের 7 সেকেন্ড কি লাগবে? বেশি সময় লাগবে ওয়াই পাম্পের তুলনায়। ওয়াই পাম্পের টাইম লাগতেছে 1433, আর এক্স পাম্পের জন্য টাইম লাগবে 1400 কত 40। এই যে এখানে 24 মিনিট দেওয়া আছে। এটা বলো বুঝতে পারছি নাকি বুঝি নাই? পারা যাবে আশা করি। বুঝছি। এই ছিল আমাদের 2 নাম্বার ম্যাথ। আমরা দেখো কত সুন্দরভাবে টাইমটা বের করছি। তাহলে এই ম্যাথের কিন্তু অর্ধেক অংশ আগের ম্যাথের মতো। যেমন আয়তন আমরা আগেরটাতেও বের করছি, ভর বের করছি, কাজ বের করছি। শুধু এখানে এই যে কার্যকর ক্ষমতাটা বের করা ছিল না, ওটা আমরা আলাদা করে বের করে নিছি। কারণ তুমি যখন টাইম বের করবা, টাইমের বেলায় যে পিটা কাউন্ট হয়, ওই পিটা কিন্তু কার্যকর ক্ষমতা, ওটা মোট ক্ষমতা নয়। বলো বুঝতে পারছি নাকি বুঝি নাই? আশা করি বুঝতে পারছি। এটা গেল। এরপর এখন আমরা যাব 3 নাম্বার ম্যাথে। 3 নাম্বার অনেকটা টাইমিংয়ের মতোই ম্যাথ, একটু দেখাই দিচ্ছি। যারা উঠাও নাই সুন্দর করে বুঝে নোট করে ফেলবা, উঠাই ফেল, নিজে নিজে করবা, ঠিক আছে? এবার আসো পরেরটাতে যাই। পরের প্রশ্নটা একটু পড়ি। পরের প্রশ্নে কি বলছে? বলতেছে এ কুয়া হতে, মানে প্রথম কুয়া থেকে অর্ধেক পানি তোলার পর এক্স মোটরটা যদি নষ্ট হয়, তাহলে ওয়াই মোটর দ্বারা বাকি পানি তোলা হচ্ছে। এই যে তোলা হয়, এক্ষেত্রে সময় কি ভিন্ন হবে কিনা। এই প্রশ্নটা হচ্ছে এই কুয়া টপিক যেটা আছে, কুয়ার ম্যাথ, এটা জাতীয় প্রশ্নের মতো বলতে পারো। জাতীয় প্রশ্ন মানে কি? যেগুলো সবচেয়ে বেশি আসে, সবচেয়ে কমন যে প্রশ্ন। এই 3 নম্বর প্রশ্নটা এই টপিক থেকে সবচেয়ে বেশি আসছে। সব জায়গায় প্রায় উদ্দীপকে তুমি দেখবা একটা কুয়া খালি করার জন্য একটা মোটর প্রথমে দিছে, ওই মোটরটা অর্ধেক পানি তোলার পর নষ্ট হয়ে যাবে, এরপর আরেকটা মোটর দিয়ে বাকি পানি তোলা হয়েছে। এবার ওইখান থেকে তোমাকে প্রশ্ন করবে সময় একই হবে কিনা, ক্ষমতা একই ছিল কিনা, এই রিলেটেড প্রশ্ন। যেমন এখানে সময় জিজ্ঞাসা করছে। তাহলে এইবার তোমাকে বলি সিনারিওটা একটু ভিন্ন। কিরকম সিনারিও আগে তোমাকে আমি একটু বুঝাই জিনিসটা। তাহলে এবার প্রশ্ন কিন্তু এ নাম্বার কুয়াকে নিয়ে, বি কুয়াকে নিয়ে নয়। দোনোটা মোটরই এ কুয়াকে খালি করতেছে। এটা হচ্ছে এ নাম্বার কুয়া, একটু পানি আছে, পানি পূর্ণ। এবার এই পানিটা অর্ধেক অর্ধেক করে তোলা হয়েছে, অর্থাৎ এটুক হলো হাফ। এটা হলো এক্স মোটর তুলছে, এক্স মোটর অর্ধেক পানি উঠাইছে, উঠানোর পর ও নষ্ট হয়ে গেছে। এবার বাকি যে পানিটা আছে, এই পানিটা তুলছে কে? ওয়াই মোটর। বাকি পানি তুলছে কে? ওয়াই মোটর। এখন এক্স মোটর এই অর্ধেক পানি তুলতে যতটুক সময় নিছে, ওয়াই মোটর বাকি অর্ধেক পানি তুলতে একই সময় নিবে কিনা এটাই বের করতে বলছে। অর্থাৎ এই অর্ধেক পানি তোলার জন্য সময় বের করতে হবে, বাকি অর্ধেক পানি তোলার জন্য সময় বের করতে হবে। এই হচ্ছে আমাদের ম্যাথের বা এই প্রশ্নের মূল কথা হচ্ছে এটা। এবার আমরা এটাকে কি করব? ম্যাথমেটিক্যাল কনসেপ্টে কনভার্ট করব। তাহলে প্রথমে আমাদের ইনফরমেশন লাগবে। কি কি আমরা ইনফরমেশন জানি একটু বলি। কুয়ার মধ্যে পানির ভর। প্রথম কুয়ায় পানি কি কত ছিল? আমি তো মুছে দিলাম। হাই এখন আবার করা লাগবে এটা, দেখছো? মুছে দিছি। তোমাদের নিশ্চয়ই এটা করা আছে। এই যে 1 নাম্বার ম্যাথ যখন করছিলাম আমরা, এ নাম্বার কুয়াতে কতটুক পানি আছে এটা কিন্তু বের করছিলাম। আচ্ছা দাঁড়াও আমি একটু বের করি আবার এটা। এম ইকুয়াল টু রো ভি। তাহলে রো 1000, ভি হচ্ছে পায়ের স্কোয়ার এইচ পাই, আর এর মান ছিল 0.9, হ্যাঁ 9 ইন্টু এইচ ছিল কত 12, হ্যাঁ পাইছি 3.053। মিলাই নিবা, আমি আবার ভুল টুল করতেছি কিনা একটু দেখবা। 3.053 ইন্টু 10⁴ এত কেজি পানি কোথায় ছিল? প্রথম কুয়াতে ছিল। এখন এই পানিটা কিন্তু দুইটা মোটরে একসাথে তোলে নাই। এখান থেকে অর্ধেক পানি ও তুলছে, বাকি অর্ধেক পানি কি এই তুলছে, এটা মনে রাখবা। তাহলে m/2 করা লাগবে এখানে আমাকে। m/কি করা লাগবে? 2, কারণ পানি তো পুরাটা উঠাই নাই, অর্ধেক অর্ধেক তুলছে।
তাহলে এটাকে 2 ভাগে ভাগ করতে হবে, এটাকে 2 ভাগে ভাগ করি, ভাগ 2, কত কত ভাগ 2, হ্যাঁ ভাগ 2, ভাগ 2 হলো 1.52, 1.52 ইন্টু 10 টু দি পাওয়ার কত 4 কেজি। এই যে অর্থাৎ এক্স মোটরও পানি তুলছে একটু, ওয়াই মোটরও পানি তুলছে একটু, মানে অর্ধেক, দুইজনে ভাগ করে করে তুলছে এটা। এরপর গড় সরণ আসো আলাদা আলাদা করে হিসাব করি, এবার টাইমিং। এখন এখানে ক্ষমতা লাগবে, ওই যে তোমাকে সময় বের করতে দিছে না, তো সময় আমরা কেমনে বের করি, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি থেকে বের করি। তো এখানে পি এর পরিচয় কি, পি এর পরিচয় হচ্ছে কার্যকর ক্ষমতা। তাইলে এবার কার্যকর ক্ষমতা পি এক্স, এক্স মোটরের কার্যকর ক্ষমতা কত, এক্স মোটরের কার্যকর ক্ষমতা তো এখানে একটু 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 এক্স মোটরের কার্যকর ক্ষমতা দেওয়া ছিল, ওটা আমরা বের করে নিয়েছি, ওই যে আমি বলে গেছিলাম এখানে এক্স মোটরের কার্যকর ক্ষমতা হচ্ছে 5 এইচপি দেওয়া আছে, 5 এইচপি। এটা এখানে ওই যে বলছিলাম একটু আগে লিখতে ভুলে গেছি, এখানে উঠাইতে ভুলে গেছি, অর্থাৎ ওয়াই পাম্পের মোট ক্ষমতা আর এক্স পাম্পের মোট ক্ষমতা না, কার্যকর ক্ষমতা দিয়ে রাখছে, কার্যকর ক্ষমতা হচ্ছে 5 এইচপি। তাহলে 5 এইচপিকে যদি আমরা ভাঙাই, 5 ইন্টু 746, 3730, 3730 ওয়াট। আর ওয়াই মোটরেরটা তো আমরা বের করছিলাম, 2 নম্বরে বের করছিলাম না, 1074 ছিল, দশমিকটা তো ভুলে গেছি, 1074 একটু করতে হবে, 1074.24 বোধ হয়, হ্যাঁ সম্ভবত 24 ছিল, 24, এই ভুল টুল করতেছে কিনা একটু দেখবা, এটা 24 ছিল, 1074। তাইলে আমাদের দুইটা মোটরের কার্যকর ক্ষমতাগুলো লাগবে, কতটুকু ওরা কাজ করছে ওটা লাগবে, কারণ এটা দিয়ে আমরা কি বের করব, টিটা বের করব। এবার আসো প্রথম আলাদা আলাদা, এবার আমরা ম্যাথে ঢুকতেছি, এগুলো হচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আমরা সব লিখছি, এবার আমরা ম্যাথ করব আলাদা আলাদা করে। অর্ধেক পানি, প্রথম অর্ধেক, প্রথম অর্ধেক পানি এক্স মোটর দ্বারা তুলতে সময় নির্ণয়, মানে আমরা সময়টা বের করতেছি, এই যেটা হচ্ছে আমাদের টাইটেল। এবার আসো এটা কেমনে বের করব, প্রথমে গড় সরণ লাগবে, কারণ তুমি তো পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, তাহলে পি জানো, টি বের করবা, ডাব্লিউ বের করতে হবে না, ডাব্লিউ হচ্ছে কি কৃত কাজ, তাহলে গড় সরণ বের করতে হবে। এই জায়গায় এবার মনোযোগ দাও সবাই, প্রথমে গড় সরণ বের করতেছি, গড় সরণ এইচ প্রাইম, গড় সরণ কেমনে বের করে, নিচে 2, উপরে আদি সরণ যোগ শেষ সরণ ডিভাইডেড বাই 2, তাহলে 2 দিলাম আদি সরণ, ভালো করে মনোযোগ মনোযোগ। পানিপূর্ণ মোটর, একেবারে এখন কুয়াটা পানিপূর্ণ, তুমি এক্স মোটরটাকে সংযুক্ত করছো পানি তোলার জন্য, এখন এক্স মোটর পানি তোলার আগে আদি সরণ কখন হিসাব করি, পানি তোলার পূর্বের সরণ বা পানি তোলার পূর্বের খালি অংশ। তাহলে পানিপূর্ণ কুয়া, পানিপূর্ণ কুয়া কি পানি তোলার আগে কোনো খালি অংশ পাবো আমরা, পানি তোলার পরে না খালি অংশ পাবো, তাহলে পানিপূর্ণ কুয়াতে পানি তোলার পূর্বের সরণ হবে 0, কারণ পানি তোলার পূর্বে কোনো খালি অংশ নাই, পানি তোলার পূর্বে কোনো কি নাই, খালি অংশ নাই। এবার পানি তোলার পর, এইবার দেখো এক্স মোটর কি সবগুলা পানি উঠাইছে, না, পানি উঠাইছে কতটুক, অর্ধেক, তাহলে অর্ধেক মুছে দিলাম, এই যে অর্ধেক, অর্ধেক উঠাই ফেলছে, এইটুক আছে, অর্ধেক উঠাইছে মানে কত, এইচ বাই 2 না, টোটালটা যদি এইচ হয় তাহলে ও পানি তুলছে কত, এইচ বাই 2 পরিমাণ। তাহলে এইবার মনে রাখতে হবে শেষ সরণ কেমনে হিসাব করব, পানি তোলার পর খালি অংশ, তাহলে পানি তোলার পর খালি কতটুক হয়েছে, দেখো পানি এইচ বাই 2 পরিমাণ তুলে ফেলছে, তাহলে যতটুক উঠাই ফেলছে ওইটুকু এটা খালি না, তাহলে এই যে শেষ সরণ হবে কত, এইচ বাই 2, যতটুকু পানি তুলে ফেলছে ততটুকু হচ্ছে খালি, তাহলে ওই খালি অংশটাই বসবে কোথায়, শেষ সরণ। আমি খালি অংশ দিয়ে তোমাদেরকে মনে রাখতে বলছিলাম, আদি সরণ মনে রাখবা কেমনে, পানি তোলার পূর্বের খালি অংশ, আর শেষ সরণ কেমনে মনে রাখবা, পানি তোলার পরের খালি অংশ। তাহলে পানি তোলার পরে খালি হয়েছে এইচ বাই 2 পরিমাণ, তাহলে এখান থেকে সরণ কত আসবে, এটা এইচ বাই 2, উল্টে গেলে এইচ বাই 4 আসবে, কত আসবে, এইচ বাই 4। তাহলে এইচ বাই 4 এর মান কত, এই কুয়ার গভীরতা হচ্ছে 12 মিটার, তাহলে 12 ডিভাইডেড বাই 4, তাহলে 3 মিটার, গড় সরণ কত আসছে, 3 মিটার আসছে, বুঝছো, কারণ এইচ এর মান হচ্ছে 12, এই যে এ নাম্বার কুয়া যেটা প্রথম কুয়ার গভীরতা 12, তাহলে এইচ বাই 4 মানে কত, 12 বাই 4, তাহলে 12 ডিভাইড বাই 4 মানে 3 মিটার। এবার আমরা টি বের করে ফেলতে পারবো, টি ইকুয়াল টু কি
ডাব্লিউ বাই পি, এটা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি ছিল, আমি টিটাকে এই পাশে লিখছি, তাহলে এম জি এইচ এম কত বসবে, এম কিন্তু পুরোটা বসবে না, অর্ধেক বসবে, কারণ ও অর্ধেক খালি করছে। তাহলে এম বসাও, এদিক থেকে লিখি একটু, এম বসাও 1.52 ইন্টু 10⁻⁴ কত 4, ডাব্লিউ ইকুয়াল টু কি এম জি এইচ না, তাহলে জি 9.8, এইচ বসবে কত 3 মিটার, এই যে গড় সরণ বসাইছি। পি এটা কার জন্য করতেছো, এক্স মোটর দ্বারা, তাহলে এক্স এর ক্ষমতা হচ্ছে কত 3730, তাহলে টাইম কত আসে একটু দেখি এবার, 1.52 ইন্টু 10⁻⁴ ইন্টু 9.8 ইন্টু 3 ডিভাইডেড বাই 3730, এটা আসবে হচ্ছে 119.80, 119.80 সেকেন্ড। এই যে টাইম, এটা হচ্ছে এক্স মোটরের জন্য, কার জন্য, এক্স মোটরের জন্য টাইম হচ্ছে কত 119.80 সেকেন্ড। দেখো বুঝছো কিনা সুন্দর করে, আমরা কিভাবে বের করলাম, আমি একটু আবার সামারি করে দিই, আর একটা অংশ বাকি আছে, এটা পারলে তোমরা পরের অংশটাও পারবা, আমি একটু এটা আবার একটু বুঝাই দিই। টোটাল কুয়াটাকে দুইটা মোটর মিলে অর্ধেক অর্ধেক খালি করছে, এক্স মোটর খালি করছে অর্ধেক, ওয়াই মোটর খালি করছে অর্ধেক, তো আমরা এই ম্যাথটা করছি এক্স মোটরের জন্য। তাহলে টোটাল কুয়াতে পানি আছে একটুক, তাহলে পানিকে আমরা দুই ভাগ করছি কেন, এক্স মোটর তুলছে অর্ধেক পরিমাণ, ওয়াই মোটর তুলছে অর্ধেক পরিমাণ, তাহলে আমরা অর্ধেক করে রাখছি আগে, কতটুক পানি অর্ধেক এটা। এরপরে দুইটা মোটরেরই কার্যকর ক্ষমতা আমরা এটা তো ডিরেক্টলি উদ্দীপকে দেওয়া ছিল, আমি কিন্তু লিখি নাই, এটা আবার ভাবিও না যে এটা কিন্তু আসলে মিসিং হয়েছে, যে ভ্যালুটা লিখতে আমার খেয়াল ছিল না, ওই জন্য আমি জাস্ট এটা পাশে লিখে রাখছি, এটা সবসময় এটা উদ্দীপকের ভ্যালু 5 এইচপি এটা দেওয়া আছে। আর পি ওয়াই হচ্ছে আমরা বের করছিলাম 2 নাম্বার থেকে, 2 নাম্বার ম্যাথ যখন করছি তখন ওয়াই মোটরের কার্যকর ক্ষমতাটা বের করছিলাম, কারণ সময় বের করতে গেলে কার্যকর ক্ষমতা লাগবে, এই জন্য দুইটা এখানে লিখে রাখছি। এরপরে দেখো এক্স মোটর দিয়ে আমরা গড় সরণ বের করছি, এখন এক্স মোটর কুয়াকে কতটুকু খালি করছে, অর্ধেক খালি করছে, তো অর্ধেক খালি করলে গড় সরণ কত হবে, এই যে গড় সরণ বের করছি কিভাবে, জিরো কেন বসছে, আদি সরণ শূন্য, তাই আদি সরণ কেন শূন্য, আদি সরণ কি পানি তোলার পূর্বের খালি অংশটা, তাহলে এই কুয়াটা প্রথমে ফুল ফিল ছিল, আমি এখনো খালি করি নাই, তাহলে ওই অবস্থায় কোনো খালি অংশ থাকবে না, তাহলে পানিপূর্ণ অবস্থায় আদি সরণের মান হবে কত 0। এরপর শেষ সরণটা h/2 কেন হয়েছে, কারণ তুমি অর্ধেক পানি উঠাই ফেলছো, তো যতটুক পানি উঠাইছো ততটুক কি হয়ে গেছে, খালি হয়েছে না, তাহলে খালি হয়েছে কি অর্ধেক পরিমাণ, h/2 এটা খালি, তাহলে শেষ সরণ হবে পানি তোলার পরের যেটা খালি অংশ সেটা, এই যে বসাইছি h/2, এরপর ডিভাইডেড বাই 2 গড় সরণ বের করতেছি h/4, তো h/4 এর মান হচ্ছে 3 মিটার, কারণ কুয়ার গভীরতা 12 মিটার দিয়ে দিছে, তাহলে 12 ডিভাইড বাই 4 3 মিটার, এরপর mgh বসাইছি, পি দিয়ে ভাগ করছি, টি বের হয়ে চলে আসছে, বুঝছি আশা করি। আচ্ছা তাহলে এটা যদি বুঝে থাকি, এবার আমি মুছে দিচ্ছি এটা, কারণ পরের অংশটাও করা লাগবে। এবার ওয়াই মোটরের ক্ষেত্রে একটু এটা মুছে দিচ্ছি, ওয়াই মোটর এবার দ্বিতীয় অর্ধেক তুলব, প্রথম অর্ধেক না, আর এবার এক্স মোটর হবে না, এবার হবে কে ওয়াই মোটর। টাইমটা আমরা একটু পাশে লিখে রাখি, এটা আমাদের দরকার হবে, এটা হচ্ছে টাইম কার জন্য, পি এর জন্য 119.80 সেকেন্ড, এটা লিখে রাখছি আমরা এবার ওয়াই এরটা বের করব। তাহলে এবার দ্বিতীয় অর্ধেক পানি, প্রথম অর্ধেক তো এক্স উঠাই ফেলছে, এরপরও নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এরপর হচ্ছে ওয়াই মোটরটা আসছে, পানি ওয়াই মোটর এখানে বসবে এখন ওয়াই। এবার গড় সরণ কি আগের মতো থাকবে না, এবার গড় সরণ আগের মতো থাকবে না, এইবার ভালো করে বুঝিও, এবার একটু মনোযোগ দাও সবাই। গড় সরণ কেমনে বের করে, উপরে হচ্ছে আদি সরণ যোগ শেষ সরণ, নিচে হচ্ছে ডিভাইডেড বাই 2, তাহলে 2 দিয়ে রাখলাম। আসো এবার আদি সরণ, প্রথম ক্ষেত্রে আদি সরণটা 0 ছিল, কারণ তখন কুয়া ছিল পানিপূর্ণ, আর পানিপূর্ণ অবস্থায় পানি তোলার আগে কোনো ধরনের খালি জায়গা থাকে না, যার কারণে আদি সরণ 0। কিন্তু এবার কি কুয়া পানিপূর্ণ না, কুয়া এবার কি অবস্থায় আছে, অর্ধেক পূর্ণ, মানে এই অর্ধেকটা এক্স উঠাই ফেলছে, তাহলে এটা খালি না। এবার ওয়াই মোটরকে তুমি যুক্ত করছো, ওয়াই এখন কি করবে, কাজ শুরু করবে, তাহলে ওয়াই কাজ শুরু করতেছে কোত্থেকে, অর্ধেক পরিমাণ থেকে না, তাহলে আদি সরণের ফর্মুলা কি, আদি সরণ হচ্ছে পানি তোলার পূর্বের খালি অংশ, ওয়াই মোটর কি এখনো পানি উঠাইছে না, ও অর্ধেক পানি তুলবে, যে তো অর্ধেক পানি তুলতেছে এই অবস্থায়, উপরের অর্ধেক এটা খালি না, তাহলে পানি তোলার পূর্বে খালি অংশ হচ্ছে কত h/2, এটা হলো আদি সরণ। এবার আসো শেষ সরণ, শেষ সরণ কি, ওয়াই মোটর অর্ধেক পানি পুরোটা উঠাই ফেলছে, তাহলে এখানে আর কোনো পানি এখন নাই, এই যে সব পানি উঠাই ফেলছে,
তাহলে সব পানি উঠাই ফেললে এখন খালি অংশ কি? পুরা কুয়াটাই খালি হয়ে গেছে না? তাহলে সম্পূর্ণ কুয়া খালি মানে খালি অংশ বসবে কত? এইচ। বারবার বলছিলাম তোমাদেরকে এটা, আমি গত লেকচার এটা কিন্তু ভালো করে বুঝাইছি। কেউ যদি না বুঝে থাকো গত লেকচারটা আবার দেখবা। আদি সরণ হচ্ছে পানি তোলার পূর্বের খালি অংশ, শেষ সরণ হচ্ছে পানি তোলার পরের খালি অংশ। তাহলে অর্ধেক পানি ছিল, তাহলে অর্ধেক এটা খালি, তাহলে আদি সরণ হবে উপরের খালি অংশটা h/2। এরপর বাকি অর্ধেক সব উঠাই ফেলছে, এখন পুরা কুয়াটা খালি হয়ে গেছে না পানি তোলার পর? তাহলে পুরা কুয়া যদি খালি হয় সরণ কত হবে? খালি অংশ কোনটা? কুয়ার গভীরতা সমান না? এই যে গভীরতা বসছে, বুঝছি? তাহলে এবার সমান বসাই দিই আমরা। এবার এইচ কত? অথবা তুমি লসাগু করে বসাইতে পারো, আমি একেবারে এইচ এখানে বসাই দিচ্ছি। কুয়ার গভীরতা 12, তাহলে h/2 মানে হচ্ছে 6। h/2 মানে কত? 6, কারণ টোটালটা হচ্ছে 12 আর h হচ্ছে কত? 12 ডিভাইডেড বাই কত? 2। তাহলে কত হয়? 12 হচ্ছে 18, 18কে 2 ভাগ করলে 9 মিটার। তাহলে এখানে গড় সরণ হচ্ছে কত? 9 মিটার। তাহলে এবার আসো আমরা টি বের করি। টি ইকুয়াল টু ডাব্লিউ বাই কি? পি। তাহলে ডাব্লিউ কি? mgh প্রাইম ডিভাইডেড বাই পি। এম কত? অর্ধেক পানি উঠাইছে, প্রথম অর্ধেক এক্স মোটর উঠাই ফেলছে, আর বাকি অর্ধেকও উঠাইছে। তাহলে বাকি অর্ধেকের পরিমাণও সেম, 1.52 10⁴ ইন্টু 9.8 ইন্টু এইচ প্রাইম মানে গড় সরণ। তাহলে গড় সরণ বের করছি কত? 9 ডিভাইডেড বাই পি। ওয়াই মোটরের জন্য পি হচ্ছে 1074.24। তাহলে এবার আসো এখানে কত হয় দেখি। 1.52 ইন্টু 10⁴ ইন্টু 9.8 ইন্টু 9 ডিভাইডেড বাই 1074.24। হ্যাঁ, বিশাল সময় আসছে। 1247.89, 1247.98 সেকেন্ড। এটা হলো ওয়াই মোটরের টাইম। দেখো পি মোটরের টাইম, সরি পি না, এটা পি রেখে রেখেছি কেন? এটা তো এক্স হবে, টি এক্স মোটরের টাইম। তাইলে এক্স মোটরের জন্য টাইম হচ্ছে 119.80 সেকেন্ড, যেখানে ওয়াই মোটর পরের নিচের খালি ওই যে অর্ধেক অংশ উঠাইতে ওর 1247.98 সেকেন্ড কি লাগবে? সময় লাগবে। তাহলে এই ক্ষেত্রে দুইজনের সময়ের পার্থক্যের ব্যবধানটা অনেক বেশি। বুঝতে পারছি কিনা? তাহলে সময় কি হবে? অবশ্যই ভিন্ন হবে। সময় কোনোভাবে এখানে একই হবে না। ওর অলমোস্ট কয় গুণ সময় লাগবে? ওর অলমোস্ট 6 গুণ সময় লাগতেছে। এখানে 6 গুণ বেশি সময় লাগবে। তোমরা ভাগ করে কত গুণ বেশি লাগতেছে এটা বের করে দেখাইতে পারো। এখন আমাকে একটু বলো তো এই জিনিসটা কি বুঝছো কিনা ভালো করে। এই তিনটা প্রশ্ন যদি তোমরা ভালো মতো বুঝে থাকো, তোমরা কুয়ার ম্যাথের অলরেডি 70% ম্যাথ করা হয়ে গেছে। মানে 70% ম্যাথ এই তিনটার ভেতর থেকে আসে। কৃতকাজ বের করা, সময় বের করা, এগুলা ক্ষমতা বের করা, এগুলার মধ্যে থেকেই বেশিরভাগ ম্যাথ। এই যে দ্বিতীয় সিকিউটা করবা না, দেখবা যে অর্ধেক ম্যাথ এখানে অলরেডি করে রাখছো, মানে একই রকম ম্যাথই আবার করবা। এটা আশা করি বুঝাইতে পারছি। তবে গড় সরণ বের করার সময় একটু ভালোভাবে সতর্ক থাকতে হবে। যে গড় সরণ বের করতে পারে কুয়ার ম্যাথে, গড় সরণটা যার কাছে ইজি, তার কাছে কুয়ার ম্যাথ করা কোনো ব্যাপার না, খুব সহজ। ঠিক আছে? তাহলে এই জন্য কেউ যদি একটু কঠিন লাগে গড় সরণটা, লেকচার 6টা একটু দেখবা। 6 নাম্বার লেকচারটা দেখলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা তাইলে এবার দ্বিতীয় নাম্বার সিকিউটা একটু সলভ করব। প্রথম নাম্বার সিকিউটা যদি সুন্দর মতো বুঝে যাই, আমরা দ্বিতীয় সিকিউ করতে খুব বেশি আমাদের কষ্ট হবে না। প্রায় একই জিনিসই তোমাকে এখানে করতে দিছে। দেখো সিকিউ 2, একটা পানিপূর্ণ কুয়া আছে যার গভীরতা 10 মিটার, এই যে 10 মিটার, এবং ব্যাস দেওয়া আছে ওই আগের মতোই, দেখো 1.5 মিটার। গভীরতা আর ব্যাস দিছে মানে এখানে ভর দেওয়া নাই, তার মানে ওই আবার কাজ বাড়াই দিছে, মানে তোমাকে একটু খাটাই নিচ্ছে ওরা। তোমাকে কি করতে হবে? পানির ভর বের করতে হবে। একটি পাম্প 25 মিনিটে কুয়াকে কি করে? পানি শূন্য করে। কিন্তু 1/3 পানি উত্তোলনের পর, 1/3 মানে 1/3 পানি উত্তোলনের পর মোটরটি কি হয়? নষ্ট হয়। ওই যে দেখছো ঘটনা আবার ঘটছে, মোটর একটা শুধু শুধু নষ্ট হয়ে যাবে। এখানে মানে এক পর্যায়ে তোমার প্রশ্ন পড়তে পড়তে হাসি চলে আসবে। দেখবা যে কিছুক্ষণ কাজ করার পরপরই মোটর নষ্ট হয়ে যাবে। একটা কাজ করে অর্ধেক পানি তুলে মোটরটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নষ্ট হলে 0.82 HP এত কার্যকর ক্ষমতার দ্বিতীয় একটা পাম্প দ্বারা বাকি পানি কি করা হয়? উত্তোলন করা হয়। প্রথম প্রশ্ন, প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা কত HP? প্রথম পাম্পের
কার্যকর ক্ষমতা বের করতে দিছে। আচ্ছা আসো প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা বের করো। তাহলে কার্যকর ক্ষমতা কোত্থেকে বের করব? নিশ্চয় সবার জানা হয়ে গেছে, কার্যকর ক্ষমতার সূত্র হচ্ছে P ইকুয়াল টু কি W/T। এখান থেকে বের করা যায় অথবা কর্মদক্ষতা থেকেও বের করা যায়, কিন্তু এখানে তো কোনো কর্মদক্ষতা দেওয়া নাই, সো কর্মদক্ষতার ফর্মুলা নিয়ে চিন্তা করে এখানে কোনো লাভ নাই। তাহলে কার্যকর ক্ষমতা বের করব W এবং T দিয়ে। T তো দেওয়া আছে, এই যে দেখো পাম্পটা 25 মিনিটে কুয়াকে কি করতে পারে? পানি শূন্য করতে পারে। তাহলে 25 মিনিট ধরো কাজ করলে কুয়াটা কি হয়? পানি শূন্য হয়। তাহলে এবার এই 25 মিনিটে ও কতটুকু কাজ করে সেটাই বের করতে হবে ডাব্লিউতে। ডাব্লিউ তুমি যখন টি এর মানটা 25 মিনিট এটাকে সেকেন্ডে কনভার্ট করে বসাবা, তখন ডাব্লিউ হবে কি এই 25 মিনিটে ও যতটুকু কাজ করছে এই কাজের পরিমাণটাই হবে ডাব্লিউ। ওই ডাব্লিউটা বের করলেই আমরা কার্যকর ক্ষমতা বের করতে পারবো। তো ডাব্লিউ কেমনে বের করবো? ডাব্লিউ বলতে এমজিএইচ, এম এর মান বের করতে হবে প্রথমে। কুয়ায় তো পানি কতটুকু আছে বলে নাই, তাহলে পানি বের করব। গড় সরণ বের করব। গড় সরণ কত হবে? এই যে সম্পূর্ণ কুয়া পানি শূন্য করছে, দেখো 25 মিনিটে কুয়াকে কি করছে? পানি শূন্য করছে। অনেকে বলবে স্যার মোটর তো নষ্ট হয়ে গেছে। নষ্ট এর পরের সিনারিওতে, প্রথম প্রশ্নের সাথে নষ্ট হওয়ার কোনো কি নাই, সম্পর্ক নাই। প্রথম প্রশ্নের অ্যান্সার করবে কোনটা দিয়ে? ওই পানি শূন্য করছে ওই অংশ দিয়ে। তাহলে আসো আমরা একটা একটা করে বের করি। প্রথমে কুয়ার আয়তন। কুয়ার আয়তন বের করতে হবে ভি পাই আর স্কোয়ার এইচ। তোমরা এখানে লিখবা ভি বলতে কি বুঝাচ্ছি আমরা? কুয়ার আয়তনকে আমি লিখলাম না, তোমরা তো বুঝবা ভি মানে এখানে কুয়ার আয়তন। তাহলে পাই বসালাম। আর কত হবে? কুয়ার ব্যাস দেওয়া আছে 1.5, তাহলে 0.75 না 1.5-এর অর্ধেক, 0.75, ঠিক আছে 0.75 এটার উপর স্কোয়ার ইন্টু এইচ। কুয়ার গভীরতা পুরোটা বসবে এখানে, আয়তনের বেলায় গভীরতা পুরোটা বসে 10 মিটার। তাহলে এখানে ভ্যালু কত আসে? 0.5কে স্কোয়ার করবো ইন্টু পাই, হ্যাঁ দেখছো ভুল করতেছি, 0.75 স্কোয়ার ইন্টু পাই ইন্টু 10, 17.67 মিটার কিউব আয়তন। আর একটা বিষয় একটু বলি, আমি যখন ম্যাথগুলো করবো তোমরা ক্যালকুলেশনগুলো তোমরা একবার করবা, আমার পুরো দেখে দেখে বসাই দিও না আবার। আমি বারবার কিন্তু বলি আমার স্ট্র্যাটেজি হচ্ছে আমি যখন ম্যাথ করবো তখন তোমরা ম্যাথ করবা না, আগে ম্যাথ বুঝবা তারপরে নিজেরা ম্যাথ করবা। তো এখানে অনেক সময় আমার ভুল হইতে পারে ক্যালকুলেশনে, তো একটু তোমরা নিজেরাও ক্যালকুলেশনগুলো চেক করবা বারবার, এখানে কোনো কারণে ভুল হচ্ছে কিনা একটু ভ্যালুগুলো চেক করে করে দেখবা। আচ্ছা এটা গেল আয়তন। এরপর হচ্ছে এম, পানির ভর। এম ইকুয়াল টু কি বসবে? রো ভি। তাহলে এটা বের করছো আয়তন, এটা একটু লিখে দেয়, এটা বের করছো কি আয়তন, এটা আয়তন বের করছি। এখন আমরা বের করব এম এর মান। এম হচ্ছে রো কত 1000, ভি হচ্ছে কত 17.67, তাহলে এটা কত আসে ইন্টু 1000, এটা আসবে হচ্ছে 1.76 10⁴, 1.76 10⁴ কত 4, তাহলে এটা এত কেজি। এটা হচ্ছে কার মান? এম এর মান, মানে কুয়াতে কি পরিমাণ পানি আছে এটা। এরপর টিটাকে তুমি কনভার্ট করে দেখাইতে পারো, বা সূত্র যখন বসাবা 25 মিনিটকে একেবারে সেকেন্ডে কনভার্ট করে দেখাইতে পারো। এবার আমরা গড় সরণ বের করব। কুয়ার গড় সরণ, গড় সরণ এইচ প্রাইম। তাহলে এইচ প্রাইম কী হবে বলো তো? সম্পূর্ণ কুয়া পানি শূন্য করছে, তাহলে গড় সরণ সবসময় কি বলছিলাম, এটা শর্টকাট হচ্ছে সম্পূর্ণ কুয়া যদি পানি শূন্য করে ফেলে তাহলে গড় সরণ হবে টোটাল উচ্চতার অর্ধেক, টোটাল উচ্চতার অর্ধেক। তাহলে টোটাল উচ্চতার অর্ধেক মানে h/2, তাহলে h কত 10 মিটার, তাহলে 10/2 মানে কত 5 মিটার। এটা হলো আমার h প্রাইমের ভ্যালু। কার ভ্যালু? h প্রাইম। এইবার আমরা কি বের করতে পারবো? আমরা সব ভ্যালু বের করে নিছি, এইবার আমরা p বের করব। p ইকুয়াল টু w/t। তাহলে w মানে হচ্ছে mg h প্রাইম ডিভাইডেড বাই t। m এর মান কত 1.76 ইন্টু 10⁴, g হচ্ছে 9.8 ইন্টু h প্রাইম হচ্ছে 5, t হচ্ছে 25 মিনিট। এটাকে মিনিটে বসালে হবে না, 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা যেন সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। তাহলে এবার যদি আমরা ভ্যালু বের করি ইন্টু 9.8 ইন্টু 5 ডিভাইডেড বাই 25 ইন্টু 60, এটার জন্য ক্ষমতা আসবে হচ্ছে 577.26,
77.26 ওয়াট। এই যে পি। বলো কার্যকর ক্ষমতা বের করছি, এটা বুঝছি কিনা আমরা। এটা হলো 25 মিনিটের কার্যকর ক্ষমতা, অর্থাৎ মোটরটা যদি 25 মিনিট ধরে কাজ করে পুরা কুয়াটাকে পানি শূন্য করে দেয়, ওই ক্ষেত্রে ওই মোটরের কার্যকর ক্ষমতা হবে কত? 577.26 ওয়াট। এটা হলো প্রথম যে প্রশ্নটা আছে আমাদের, প্রথম প্রশ্নের। আচ্ছা এখানে তো এইচপি বাইর করতে বলছে। ও এটা তো ওয়াট বের করছি, আসো এইচপি বাইর করি। এইচপি বের করতে কি করতে হবে? 746 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 0.77 এইচপি, 0.77 এইচপি এত হবে। ওই 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট না? তাহলে তুমি ওয়াট থেকে যখন এইচপিতে কনভার্ট হবা 0.77, ওই যে 746 দিয়ে ভাগ দিবা। ভাগ দিলে এটাকে যদি ভাগ দাও কত আসবে? 0.77 আসবে। বলো বুঝতে পারছি এটা? প্রথম নাম্বারটা খুব সহজ ছিল, খুব জটিল আশা করি ছিল না, আমরা বুঝলাম এটা। এবার আসো আমরা দ্বিতীয় নাম্বারটাতে যাব। কুয়ার পানি পরিমাণটা লাগবে একটু, এটা একটু 1.76 10 টু দি পাওয়ার 4। হ্যাঁ এটা লাগবে আমাদের হয়তো পরে। এবার আসো এটা অনেকটা এখানকার তৃতীয় নাম্বার ম্যাথের মতো, ওই যে নষ্ট হয়ে গেলে সময় বের করতে বলছো এটার মতো। আচ্ছা করি আমরা। প্রথম 1/3 ও তৃতীয় 1/3, এই একটু ঝামেলা আছে, একটু 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 মনোযোগ দেওয়া লাগবে ভালো করে ভালো করে। প্রথম 1/3 এবং তৃতীয় 1/3 পানি প্রথম ও দ্বিতীয় মোটর দ্বারা তুলতে সময় একই হবে কিনা, সময় একই হবে কিনা এটা কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে প্রথম 1/3 জন্য হিসাব করবা, এরপর তৃতীয় 1/3 জন্য কি করবা? হিসাব করবা। প্রথম 1/3 জন্য যদি আমরা হিসাব করি, এবার আসো আমি একটু তোমার আগে সিনারিওটা বলি। এই যে এটা 25, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ কুয়া, এটাকে 3 ভাগ করবো আমরা। 1/3 বলছেন, এটা 1 ভাগ, এই যে 1 ভাগ। তাহলে এটা হবে h/3, এটাও হবে h/3, এটাও হবে h/ কত 3। এই যে 3 ভাগ করছি। প্রথম 1/3 মানে হচ্ছে এইটা, আর তৃতীয় 1/3 মানে হচ্ছে এইটা। এটা হচ্ছে তৃতীয় 1/3 আর এটা হচ্ছে প্রথম 1/3। এই হচ্ছে বিষয়, ভালো করে বুঝবা। এটা উঠাবো আমরা। এবার আসো ম্যাথ করি। এবার প্রথম 1/3 উঠাবে কে? প্রথম মোটর। দুইটা মোটরে কিন্তু আলাদা আলাদা। প্রথম মোটর উঠাবে এইটুক এইটুক এতটুকু h/3 পরিমাণ, এটা কে উঠাবে? প্রথম মোটর। তাহলে টাইম বের করতে হবে। তাহলে আমাদের কি কি লাগবে আমরা একটু বলি। আমাদের আমরা বের করছিলাম, টোটাল পানির ভর হচ্ছে 1.74 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কেজি। এটা হচ্ছে কুয়ায় টোটাল পানি আছে। এখন তো সবটুকু পানি একজন মোটর বা একটা মোটর উঠাচ্ছে না, 3 ভাগের 1 ভাগ উঠাচ্ছে। তাহলে আমরা এটাকে কি করব? ভাগ করে ফেলব। তাহলে আসো এর মান m/3। তাহলে এ উঠাবে কত? 1.74 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 3। তাহলে হচ্ছে 5.80 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 5.80 ইন্টু 10 টু দি পাওয়ার কত 4 কেজি। এটা হলো 3 ভাগের 1 ভাগের ভ্যালু। মানে যদি 3 ভাগের 1 ভাগ পানি ও তুলে, তাহলে এখান থেকে এতটুকু পানিও তুলতেছে মূলত এটা, আর ও তুলতেছে 3 ভাগের 1 ভাগ পরিমাণ। এরপর আমরা কার্যকর ক্ষমতা বের করছি না কোন মোটরের? প্রথম মোটরের কার্যকর ক্ষমতা কত ছিল? এই ভুলে ছিল 0.77 এইচপি, 0.77 এইচপি। তাহলে 0.77 এইচপি এটাকে ওয়াটে কনভার্ট করলে 0.77 ইন্টু 746, এটা আসবে হচ্ছে 574.42, 574.42 এত ওয়াট। ঠিক আছে, প্রথম মোটরের কার্যকর ক্ষমতা তো আমরা অলরেডি কোথায় বের করছি? এখানে বের করছি। এবার এটা থেকে ওয়াটে লিখলাম। এবার আমরা টি বের করবো। এখন টি বের করার জন্য আমাদের ডাব্লিউ বের করতে হবে, mgh/t না ডাব্লিউ। এবার আসো ডাব্লিউ বের করি। ডাব্লিউ ইকুয়াল টু কি? mgh প্রাইম। এখন এইচ প্রাইমের মান কি? গড় সরণ। আসো গড় সরণ কেমনে বের করে একটু দেখি। এবার ভালো করে বুঝো। নিচে 2, উপরে হচ্ছে আদি সরণ যোগ শেষ সরণ। এখন কুয়াটা প্রথম মোটর যখন পানি তুলতেছে, পানি পূর্ণ একেবারে এতটুকু, তাহলে বলো তো পানি পূর্ণ অবস্থায় আদি সরণ কত? 0 না, কারণ পানি তোলার পূর্বে এখনো পানি উঠাও না, একেবারে পানি পূর্ণ,
পানি তোলার পূর্বে কোনো খালি অংশ আছে? নাই। তাহলে এখানে বসবে কত? 0। এবার তুমি পানি তোলার পরের সরণটা বসাবা, পানি তোলার পরের খালি অংশ। তাহলে পানি তুলছো কটুক h/3, এই যে এটা উঠাই ফেলছো, 3/1 উঠাই ফেলছো। তাহলে h/3 এটা খালি না? এটুকু এটা কি হয়েছে? খালি হয়েছে। কখন? পানি তোলার পর এটা খালি হয়েছে। h/3 এতটুকু পানি যখন উঠাই ফেলছো তখন h/3 এটা কি হয়েছে? খালি। তাহলে h/3, বুঝতে পারছি? এবার আমরা মান বসাই। তাহলে h/3 হলে এটা কত হবে? উল্টাই দিলে h/6 হবে না? h/3 তো এটা উল্টে গেলে হাফ হয়ে যাবে, তাহলে h/6। তো h এর মান কত? 10। 10 ডিভাইডেড বাই আলহামদুলিল্লাহ 10 ডিভাইডেড বাই 6, এটা 1.66, 1.66 মিটার। এই যে এবার আসো মান বসাই দিই, কৃত কাজ। এম বসবে কত? 5.80, পুরোটা বসবে না কারণ 3/1 পানি তুলতেছে। 5.80 ইন্টু 10⁴ ইন্টু 9.8 ইন্টু এইচ প্রাইম। এইচ প্রাইমের ভ্যালু হচ্ছে 1.66। এটা তাহলে এটা কত হয়? ইন্টু 9.8 ইন্টু 5.80 ইন্টু 10⁴। এটা হচ্ছে 9.47 10⁵, 9.47 ইন্টু 10⁵ জুল। এটা হলো ডাব্লিউ। এবার আমরা টি বের করতে পারবো। টি ইকুয়াল টু কি? ডাব্লিউ/পি। তাহলে ডাব্লিউ হচ্ছে 9.47 ইন্টু 10⁵। এবার পি হচ্ছে কোনটা? এই যে এটা 574.42। তাহলে এবার এখানে আমরা ভাগ করে দিব, এটাকে ভাগ করবো কত দিয়ে? 574.42 দিয়ে। তাহলে এখানে আসবে 1649.19 সেকেন্ড। এই যে দেখো, প্রথম 1/3 তুলতে সময় আমরা বের করে ফেলছি। অর্থাৎ প্রথম মোটর যেটা কুয়াতে সেট করা হয়েছিল, প্রথম মোটর, ও যদি 1/3 পানি খালি করে, 1/3 পানি খালি করতে তার সময় লাগবে এতটুকু। দেখো তবে বের করছি। টোটাল কুয়ার পানি দেওয়া ছিল, ওটাকে 1/3 করছি আমরা, কারণ ও পুরো পানিটা তুলবে না, 1 ভাগ তুলবে, 3/1 এটা হলো 3/1 ভর। এরপর ওর কার্যকর ক্ষমতা আমরা 1 নম্বর প্রশ্নে পাইছি, ওটাকে কনভার্ট করছি, গড় সরণটা বের করছি। গড় সরণ কেমনে? পানি তোলার পূর্বের সরণ। তাহলে পানি পূর্ণ ছিল, পানি তোলার পূর্বের সরণ হবে 0, কারণ তখন কোনো খালি অংশ নাই। এরপর পানি তোলার পরের সরণ, মানে পানি তোলার পরের খালি অংশ। তাহলে h/3 যদি তুলে ফেলে, h/3 খালি হয়ে যাবে, তাহলে h/3। তাহলে যদি 2টা উল্টে যায়, h/6 মান বসালে 1 পয়েন্ট কত আসবে? 66। এরপর mg h বের করছি, টি বের করছি w/p দিয়ে। বুঝতে পারছি আশা করি? এটা ছিল প্রথম মোটরের জন্য প্রথম 1/3। এই যেটা প্রথম 1/3 এটা। এবার আসো তৃতীয় 1/3। তাহলে আমি মুছে দিচ্ছি এটা, এটা তো আশা করি পারবো, এটুকু উঠাইছো। এবার সেম ভাবে আমরা তৃতীয় 1/3 জন্য করব। এটা চেঞ্জ হয়ে যাবে, পিও চেঞ্জ হয়ে যাবে, এম কিন্তু সেম থাকবে। কেন? কারণ ও কিন্তু 1/3 তুলতেছে, মানে এইটা তুলতেছে। এবার এইটা, এই যে নিচের 3/1 আছে না, এটা তার এখানে। এবার এটা বুঝিয়ে দিচ্ছি আমরা, একটু বুঝিয়ে এই ম্যাথটা ভালো করে। তাহলে এবার আসো পিটা বের করি। ওর কিন্তু কার্যকর ক্ষমতা দিয়ে দিছে। ওই যে প্রথম মোটর নষ্ট হওয়ার পর, এই যে পানি উত্তোলনের পর নষ্ট হলে এত কার্যকর ক্ষমতা দ্বারা পানি তোলা হলো। এই যে এটা হলো দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা, 0.82 HP। তাহলে এটাকে ওয়াটে কনভার্ট করলে কত হবে? 0.82 ইন্টু 746, এটা হচ্ছে 611.72, 611.72 ওয়াট। এটা হলো পি। দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা হচ্ছে কত? এত। ঠিক আছে? এবার আসো দ্বিতীয় মোটরে আমরা গড় সরণটা বের করব, কারণ কৃতকাজ বের করবো যে। গড় সরণ এইচ প্রাইম ইকুয়াল টু, এবার একটু মনোযোগ দেওয়া লাগবে, নিচে তো 2 বসবে, গড় সরণ 2 দিয়ে ভাগ করব, উপরে কি? আদি সরণ প্লাস শেষ সরণ। এই একটু মনোযোগী সবাই। দ্বিতীয় মোটর কোন পানিটা তুলতেছে? তৃতীয় 1/3, মানে দ্বিতীয় মোটরের জন্য শুধু নিচের এই 3/1 খালি, এগুলো তোলা হয়ে গেছে মনে করো। আমি তুই বলতে পারো স্যার মাঝখানের এটা কে তুলছে? মাঝখানের এটা আমাকে প্রশ্নে দেয় নাই। ঠিক আছে, তোমার কথা যে মাঝখানের এটা তো কেউ তুলে না, কারণ প্রথম মোটর তুলছিল h/3 পরিমাণ। তাহলে এটা কে তুলছে? কথা এটা না।
তো এই যে এতটুকু পানি তোলার জন্য আমরা যদি হিসাব করি, আমরা ধরে নিব এটা কি নাই আপাতত, যেহেতু মাঝখানেরটা বলে নাই, আমরা দ্বিতীয় মোটরের বেলায় কি করব, এতটুকু এটাকে খালি হিসাব করে ধরবো, শুধু নিচের 3/1 যেটা, নিচের 1 ভাগ যেটা সেটা পানি আছে, এইটুকু পানি আমরা কি করতে চাই, খালি করতে চাই। তাহলে এবার আসো, আদি সরণ কি, পানি তোলার পূর্বের খালি অংশ। তাহলে এখন এটুকু পর্যন্ত পানি আছে, এই যে এটুক পর্যন্ত পানি আছে, এটা পানি আছে। এখন এটা কি খালি অংশ না, এবং এই খালি অংশটা কখনকার, পানি তোলার পূর্বে। আমি এখন এটা তুলি নাই, এই পানিটা এখন এখানে আছে, এই অবস্থায় এইটুকু এটা খালি। তাহলে খালি অংশ কত, H/3 দুইটা খালি না, তাহলে 2H/3 2H/3 এতটুকু খালি। 2H/3 কেমন বুঝছো, H/3 এটাও খালি, H/3 এটাও খালি, তো দুইটা H/3 মানে কি 2H/3 না। তাহলে এটা হচ্ছে আদি সরণ। আদি সরণ মানে কি, পানি তোলার পূর্বের খালি অংশটা। তাহলে এই পানিটা এখন উঠাই নাই, এই অবস্থায় এইটুকু এটা খালি, তাহলে এইটুকু খালি মানে H/3 কয়টা খালি, দুইটা, তাহলে 2H/3 প্লাস পানি তোলার পরের সরণটা, তাহলে পানি তোলার পরের খালি অংশ। এবার একটুক পানি এটা উঠাই ফেলছো, এই যে ভালো করে বুঝবা, একটুক পানি উঠাই ফেলছো, তাহলে এবার খালি অংশ কি, এবার পুরা কুয়াটা খালি না, একেবারে পুরা কুয়া খালি, মানে খালি অংশ হবে পুরাটাই H পরিমাণ। বুঝতে পারছি? এই তাহলে এবার H বসাই দিতে পারো তুমি, H বসাই দিলে কত আসবে, 2H মানে হচ্ছে 20, H তো 10 মিটার করে, তাহলে 20/3 প্লাস কত 10 / 2, তাহলে এখানে একেবারে মান বসাই দিবা। তাহলে 20/3 এটার সাথে 10 যোগ করব, /2, 8.33 মিটার। এই এটা হচ্ছে গড় সরণ এখানকার, বুঝছো? তৃতীয় 1/3 নিচের 1 ভাগ পানি তোলার জন্য গড় সরণ এটা। এবার যদি আমরা কি করি, টি বের করি, আমরা একেবারে সূত্রে বসাই দিচ্ছি W/P, তাহলে W হচ্ছে mgh, আর P তো P এর মান ডিরেক্টলি দেওয়া আছে, বসাই দিব আমরা। M এর মান কত বসবে, 5.80 ইন্টু 10⁴ কত 4 ইন্টু G হচ্ছে 9.8 ইন্টু H হচ্ছে কত, এই যে গড় সরণটা বসবে 8.33 / P হচ্ছে কত 611.72, তাহলে কত হবে এখানে যদি হিসাব করি এবার আমরা, ইন্টু 9.8 ইন্টু 5.80 ইন্টু 10⁴ কত 4 / 611.72, তাহলে এখানে আসবে 7000। আগেরটার কি টাইম আমরা লিখে রাখছিলাম, এই দেখছো আগেরটা টাইম লিখে রাখিনি, এখন কম্পারিজন কেমন করবো, ভুল হতে গেছি। আচ্ছা এটাতে টাইম আসবে 7743.19 এত সেকেন্ড। তাহলে এটা হচ্ছে লাস্টের যে 1 ভাগ আছে, শেষের যে 1/3 পানি তোলার জন্য টাইম লাগবে কত, এই যে 7743 সেকেন্ড প্রায়। আর প্রথম 1/3 জন্য সময়টা আমি তো মুছে ফেলছি, এটা আমার খেয়ালও নাই, এটা বোধহয় কত 1600 সামথিং ছিল বোধহয়, তোমরা তো দেখছো আশা করি। তাহলে তোমরা এখন কম্পারিজন করবা, সময় একই হবে না, সময় ভিন্ন হবে। তাহলে প্রথম 1/3 তুলতে সময় যা লাগবে, তৃতীয় 1/3 তুলতে সময় কি লাগবে, আরো বেশি লাগবে এখানে। কথা বুঝতে পারছি? কারণ এখানে গড় সরণের মানটা কি বেশি, যার কারণে সময়টা কি লাগতেছে, বেশি লাগতেছে। বলো বুঝতে পারছি আশা করি? এটা দেখছো না একই রকম কোয়েশ্চেন, এগুলো কিন্তু এটা তো ছিল এরকম একই কোয়েশ্চেন, পারবা তো আশা করি? বুঝছি তো? ঠিক আছে, এবার আসো তৃতীয় নাম্বারটা আশা করি আমার করাই দেওয়া লাগবে না, এটা তোমরা পারবা। আমি তাও একটু করে বুঝাই দিই এটা কেমনে করতে হবে। প্রথম পাম্পটি কত সময় নষ্ট হয়েছিল, হ্যাঁ দেখছো প্রশ্নে কত সময় পর হবে, এটা কত সময় না, আসলে কত সময় পর নষ্ট হয়েছিল। তাহলে প্রথম পাম্প নষ্ট হয়েছে কখন, 1/3 পানি উত্তোলনের পর। অলরেডি কিন্তু এটা করছি, দেখো 1/3 পানি তুলতে তার কতক্ষণ সময় লাগছে এটা বের করছি না এখানে এই দ্বিতীয় ম্যাথে। এটা কিন্তু আমি আরেকটা প্রশ্ন অ্যাড করছিলাম আর কি, এখানে এই দুইটা প্রশ্ন হলো এই উদ্দীপকের, আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে আরেকটা উদ্দীপক থেকে আমি নিছি। তো অলরেডি কিন্তু এটা এখানের ভিতরে অ্যাডজাস্ট হয়ে গেছে, আমরা অলরেডি 2 নম্বর প্রশ্নে কিন্তু এটা করছি। প্রথম পাম্প কত সময় পর নষ্ট হয়েছিল, দেখো প্রথম পাম্প এরা বলছে 1/3 পানি উত্তোলনের পর মোটরটি নষ্ট হয়ে গেছে, তাহলে 3/1 ভাগ পানি তোলার পরে প্রথম মোটরটা নষ্ট হয়েছে না, তারপরেই তো তুমি দ্বিতীয় মোটরটা কি দিছো, সংযুক্ত করছো। এখন
তাহলে প্রথম 1/3 পানি উঠাইতে কতক্ষণ সময় লাগবে, এটা কিন্তু অলরেডি আমরা 2 করছি। 2 নম্বর প্রশ্ন অলরেডি এটা কি করছি, সলভ করছি, যে প্রথম 1/3 পানি উত্তোলন করার জন্য কতক্ষণ সময় তার লাগবে ওটা আমরা বের করছি। এই যে এইটাতে দেখো প্রথম 1/3 পানি প্রথম মোটর দ্বারা, তাহলে ওইটাই এর অ্যান্সার হবে। ওইখানে যে অ্যান্সারটা পাইছো এটাই এর জন্যই হবে, একই কথা। বুঝতে পারছি নাকি পারি নাই? আজকে আমরা কুয়া রিলেটেড কয়টা ম্যাথ সলভ করলাম? 2টা। আমাদের অষ্টম লেকচার যেটা, আজকের লেকচারে যেটা পরের লেকচার হবে, এটাও আমরা কুয়া রিলেটেড ম্যাথই সলভ করব। আজকে 2টা সিকিউ করছি, আগামী ক্লাসও আমরা হয়তো 2টা বা 3টা সিকিউ করব। এই 2টা ক্লাসই হবে কুয়ার উপর, কুয়ার যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থাকে সিকিউ প্রশ্ন, এই সিকিউ প্রশ্নগুলো আমরা সলভ করব। এরপর আমরা এই চ্যাপ্টারের যেটা সমাপ্তি বা ফাইনাল টপিক, যেটা শক্তির সংরক্ষণশীলতা নীতি, কাজ শক্তি উপপাদ্য, এই রিলেটেড অংশগুলা পড়াশোনা করব। অর্থাৎ সামনের লেকচারের পরের লেকচার থেকে আমাদের ফাইনাল যে পার্ট সেটা শুরু হবে। তাহলে আশা করি যদি তোমরা ভালো করে উদ্দীপকগুলো বুঝে ম্যাথগুলো করতে পারো, এই 2টা ম্যাথ করলে কুয়ার ম্যাথের অধিকাংশ একেবারে 3 ভাগের 2 ভাগ ম্যাথ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর বাকি আরও কিছু নতুন কিছু প্রবলেম আগামী ক্লাস আমি দেখাবো। আগামী ক্লাস আমরা ওই নতুন প্রশ্নগুলো সলভ করব। এই 2টা গাণিতিক সমস্যার ক্লাস করলে আশা করি কুয়া রিলেটেড যে অংশটা তোমাদের আসে পরীক্ষায়, ওইখান থেকে আর কোনো প্রশ্ন এমন থাকবে না যেটা তোমরা পারবে না বা যেটা সম্পর্কে তোমাদের আইডিয়া থাকবে না। ঠিক আছে? তো এখানে একটা বিষয় বলি, ম্যাথগুলা আমি যেগুলো করাচ্ছি বিষয়টা তোমরা এইভাবে নিবা না যে এগুলাই পরীক্ষায় আসবে, বিষয়টা এমন না। আমরা আমাদের স্টুডেন্টদের একটা বড় ভুল হচ্ছে, আমরা এইভাবে চিন্তা করতে শুরু করি যে স্যার যা পড়াবে এটাই হচ্ছে সাজেশন, এটাই কমন, মানে এটাই আসতে হবে পরীক্ষায়। পরীক্ষায় কি হুবহু সেম কোয়েশ্চেন রিপিট করে? এগুলো তো বোর্ড কোয়েশ্চেন। তো বোর্ড কোয়েশ্চেন কি হুবহু রিপিট করবে তোমার এক্সামে? করবে না। তোমাকে কি মাথায় রাখতে হবে? তোমাকে মাথায় রাখতে হবে আমি কনসেপ্ট ভালো করে জানি কিনা, আমার বেসিক ভালো করে ক্লিয়ার আছে কিনা, আমি টপিকগুলো ভালো করে এ টু জেড বেসিকটা, ফিজিক্সে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোনো টপিকের বেসিক তুমি বুঝো কিনা। যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে, উদ্দীপক চেঞ্জ করলেও, উদ্দীপকের লাইনগুলা কথাগুলো যদি মানে চেঞ্জ করেও দেয়, তুমি তাও ম্যাথ করে আসতে পারবা যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে। এখন আমরা কীরকম করি, আমরা বেসিকের প্রতি অতটা গুরুত্ব দিই না। আমরা চিন্তা করি যে আমি একটা অধ্যায় থেকে 10টা সিকিউ করছি, মানে এই 10টা থেকেই আসতে হবে, 10টা থেকে কোয়েশ্চেন আসবে। কিন্তু প্রবলেম হচ্ছে উদ্দীপকের লাইন তো সবসময় একই থাকবে না। কিছু কিছু জায়গায় তুমি যে উদ্দীপকটা পড়ে গেছো ওই উদ্দীপকের কথাগুলো একটু চেঞ্জ করে দিবে, তবে প্রশ্ন একই, কনসেপ্টও সেম, কুয়ারি ম্যাথ দিবে, হয়তো একটু চেঞ্জ করে দিল। এখন তুমি এটাকে তো মুখস্থ হিসাব করে নিতে পারবা না যে তুমি যা পড়ছো তোমার এক্সামে তাই আসবে, বিষয়টা তুমি এভাবে নিতে পারবা না। তখন তোমাকে কি বেসিক বুঝে করতে হবে। বেসিক যদি ক্লিয়ার থাকে তখন তুমি সুন্দর করে কি ম্যাথ করতে পারবে। যেমন এখানে তুমি 1/3 দিয়ে পড়তেছো, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখতেছো তোমাকে 1/3 না দিয়ে 2/3 দিছে, তো তুমি এটা নিয়ে অভিযোগ করতে পারবা? এটা নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ নাই, কারণ 1/3 যে ভালো করে বুঝে করছে সে 2/3 পারবে, আর যে 1/3 মুখস্থ করছে সে শুধু 1/3 পারবে, 2/3 সে পারবে না। এই জন্য সবসময় ফিজিক্সের ক্ষেত্রে বেসিক কনসেপ্ট বুঝে পড়ার চেষ্টা করবা। বেসিক বুঝা ছাড়া ফিজিক্সে ভালো করার কোনো বিকল্প নাই। আর যত বিকল্প, যতজনই তোমাকে বলুক, যত ভাইয়া তোমাকে বলুক যে এই 5টা সিকিউ করবা, এই 2টা সিকিউ করবা, এই একটা সিকিউ করলেই কমন, এগুলো সবগুলো হচ্ছে, মানে আমি অসম্মান করে বলতেছি না, কমন জিনিসটা ভিন্ন জায়গায়, বাট আমার কথা হচ্ছে তুমি সংকীর্ণ করে ফেলো কেন? তুমি টপিকটাকে কেন সংকীর্ণ করে ফেলতেছো? তোমার পড়ার পরিধিকে সংকীর্ণ করতেছো কেন? পরিধিকে যত ছোট করবা, তোমার পড়াশোনার পরিধি যত ছোট হবে, তোমার ব্রেন তত কম কাজ করবে, স্লো কাজ করবে, তুমি বিস্তৃত চিন্তা করতে পারবে না। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা কোনো কথা, আমি কি একটা চ্যাপ্টার থেকে 50টা সিকিউ করতে পারবো? 50টা সিকিউ করতে তোমাকে কেউ বলতেছে না, আমি বলতেছি তুমি বেসিকের জোর দাও। বেসিক যদি ক্লিয়ার থাকে 50টা কেন 70টা সিকিউ তুমি করতে পারবা যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে। কারণ প্রশ্ন কখনোই বেসিক কনসেপ্টের বাইরে করবে না, প্রশ্ন সবসময় বেসিকের উপর নির্ভর করেই করে। এখন তুমি কতটুকু বেসিক জানো এটাতেই হচ্ছে তোমার সফলতা নির্ভর করবে। কথা বুঝতে পারছো? 10টা সিকিউ করা, 20টা সিকিউ করা এটা কোনো ফ্যাক্ট নয়। অনেকে বলে ভাই আমি গাইডে সব সিকিউ করে ফেলছি তবুও তো আমি পরীক্ষায় পারি না। আমার অনেক স্টুডেন্ট আমি দেখছি এরকম, সবার আক্ষেপ। এটা স্টুডেন্টের ভুল বলবো না আমি, তাদের বুঝার ভুল। এই জন্য আমি তোমাদেরকে বিষয়টা বলতেছি। এখানে তুমি একটা চ্যাপ্টারের 50টা সিকিউ করা মানে তুমি সব জানো, বিষয়টা এরকম না। বোর্ড প্রশ্নগুলো আসলে মানে একই প্যাটার্ন ফলো করে করা হয়, খুব বেশি পরিবর্তন করে না। কিন্তু তুমি তো শুধু বোর্ড প্রশ্নগুলো চিন্তা করলে হবে না, একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই তোমার সাথে সংযুক্ত। তো তুমি কি একই পড়া 2বার পড়বা? না, একাডেমিকে যত পারো ইন ডিটেল পড়ার চেষ্টা করবা। একাডেমিক লাইফের সময়টা অ্যাডমিশনের তুলনায় বেশি থাকে অবশ্যই,
এই জন্য একাডেমিক লাইফে সময় নষ্ট করবা না। একাডেমিক লাইফে যে কোনো টপিক, যে কোনো সাবজেক্ট একটু ডিটেলে পড়ার চেষ্টা করবা। ওটা অ্যাডমিশনে গিয়ে তোমাকে অনেক বেশি কাজে দিবে। কারণ তুমি যখন একটা বিষয়ের ডিটেল তোমার ধারণা থাকবে, শর্টকাটগুলো পড়তে তোমার মজা লাগবে। এখন তুমি যদি শুরুতেই শর্টকাট দেখে বসে থাকো, ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষার আগে পড়তে বসে। 1 বছর তো পড়াশোনা নাই, ওই 1 মাস আগে পড়তে বসছে। এখন 1 মাস আগে সে কি ডিটেল পড়ার সুযোগ পায়? তখন সে কি করে, ওয়ান শট ক্লাস, শর্টকাট, কি করলে ভালো করা যাবে, এই রিলেটেড পদ্ধতিগুলো খুঁজে বের করে। তো এটা আলটিমেটলি তোমার বেসিকটাকে কি করতেছে, দুর্বলই করতেছে। ওয়ান শট ক্লাস করে কখনো তুমি তোমার বেসিক স্ট্রং করতে পারবে না, এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। এটা যত ক্লাস করো তুমি, যত ভাইয়ার ক্লাস করো ওয়ান শট ক্লাস কখনো তোমার বেসিক ইমপ্রুভ করতে পারবে না। তোমাকে হয়তো ইনস্ট্যান্ট একটা ভালো আইডিয়া দিতে পারবে, কিন্তু বেসিক জিনিসটা একদিনে গড়ে ওঠে না। এটা ধারাবাহিকভাবে আস্তে 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 পর্যায়ক্রমিক ক্লাসে গড়ে উঠবে। এই জন্য আমি বলবো, পড়াশোনা যেভাবে করো না কেন, বেসিকটাকে জোর দিবা। বেসিক যেন তোমার দুর্বল না থাকে, আদারওয়াইজ তুমি সব জায়গায় সাফার করবা। ঠিক আছে? অনেক জ্ঞান দিয়ে ফেলছি আসলে, তাই না? বেশি জ্ঞান দিয়ে হয়ে মানে এটা একটা সময় মনে হয় যে ভাইয়া বেশি জ্ঞান দিয়ে ফেলছে। এগুলো আসলে জ্ঞান না, এগুলো তোমরাও বুঝবা। আমরাও এই সময়টা পার করে আসছি, তো আমরা জানি। তোমরা এখন কি ভাববা, একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টের চিন্তা চেতনা কি হইতে পারে, এটা টিচাররা জানে। যারা তোমাদেরকে পড়ায় অবশ্যই ওনারা তোমাদের সময়টা পার করে গেছে। সো ওনারাও তোমাদের বয়সে কি চিন্তা করছে এটা ওনারা জানে। সো তোমরা কতটুকু পর্যন্ত এটাকে চিন্তা করতে পারো, তোমাদের মেন্টালিটিতে কি ঘুরতেছে, এটা টিচাররা বুঝতে পারে। তো ওই জায়গা থেকে পরামর্শ স্বরূপ এই কথাগুলো বলতেছি। এটা জ্ঞান দেওয়ার মতো বিষয় না। অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে, স্বাভাবিক। জ্ঞান দেওয়াটা অনেকে ভালোভাবে নেয় না, আমি মোটেও এটা জ্ঞান দিচ্ছি না। বাস্তবতাটা তোমাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি, এটাই হচ্ছে কথা আসলে। আচ্ছা, যাই হোক, কথা অনেক হইলো। এই প্রশ্নগুলো একটু ভালো করে করবা, একটু নিজে বুঝে করার চেষ্টা করবা। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আমাদের আগামী লেকচারটা কুয়া রিলেটেড টপিকের উপরেই থাকবে। তো যারা আজকে লেকচারটা করবা এবং প্রিভিয়াস লেকচারগুলো ভালো করে রিভিশন করে রাখবা, যেন পরের ম্যাথমেটিক্যাল ক্লাসটা তোমাদের জন্য সহজ হয়। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।